জি ভাইয়া। জি ভাইয়া। এই যে পাওয়ার পয়েন্টটা আসছে দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে। চলো দেখি রুই মাছ থেকে পড়ি। 2.3 নাম্বার চ্যাপ্টার রুই মাছ। দেখো ওই যে করডাটা পড়ার প্রাণী সেটা কিন্তু আমরা আগেই জানছি, তাই না? আমরা যখন প্রথম চ্যাপ্টার পড়েছিলাম আমরা দেখছিলাম করডাটার মধ্যে যে এই যে অ্যাক্টিনোপটেরিজি আমরা বলছিলাম, এই যে টিনো শব্দটা আছে, টিনো থেকে কি মনে রাখবো, এদের আইসটার ধরন কি? টিনোয়েড ধরনের আঁশ বা এদের জি ভাইয়া। টিনয়েডের আরেকটা নাম কি? সাইক্লয়েড। এটা একটা মেডিকেল কোশ্চেন যে রুই মাছের আইসটা কোন ধরনের, উত্তর হবে সাইক্লয়েড। টিনয়েডটা অপশনে ছিল না, শুধু সাইক্লয়েড ছিল। সাইক্লয়েড এবং টিনয়েড দুটোই জানতে হবে। এই ব্যাপারগুলো না খুব কনফিউজিং হয়, বিকজ অ্যাডমিশন টেস্টে আমি দেখছি, মেডিকেল অ্যাডমিশন টেস্টে স্পেশালি, লাইক যেগুলোতে দুইটা অপশন থাকে, মানে দুইটা নাম থাকে, পোলাপানরা সাধারণত করে কি একটা নাম পড়ে, কিন্তু ওই জায়গা থেকে কোশ্চেনগুলো হয়। যেমন এই যে এখানে সাইক্লয়েড এবং টিনয়েড দুইটা অপশন ছিল, বাট পরীক্ষা শুধু দিছে সাইক্লয়েডটা অপশনে। আবার ওই যে ঘাসফড়িংয়ের যে প্রথম জোড়া ডানা ছিল, সেই প্রথম জোড়া ডানার নাম কি? এলিট্রা। এরিট্রা। বা ট্যাগমিনা। টিকমিনা। ট্যাগমিনা। এর পরে ট্যাগমিনা। কিন্তু এলিট্রা অপশনটা ছিলই না, ছিল হচ্ছে ট্যাগমিনা। পোলাপান সব এলিট্রা পড়ে, অপশনে যা দেখে ট্যাগমিনা অনেকে চিনতেই পারে নাই। সো এই ভুলটা কখনো করবো না, ঠিক আছে? অল্টারনেটিভ সব কিছু জানতে হবে। মেডিকেলে যদি সত্যি করতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, চান্স পাওয়ার ইচ্ছা থাকে, বইয়ের কোনা কোনা পড়তে হবে, ইচ অ্যান্ড এভরিথিং জানতে হবে। আচ্ছা তাহলে তারপর দেখো অর্ডারে কী কী আছে। সাইপ্রিনিফর্মস, সাইপ্রিনিডি, জাস্ট এই দুটো নাম একটু মনে রাখবা, সাইপ্রিনিফর্মস আর সাইপ্রিনিডি। জেনাস কি? লেবিও, আর নামটা কি? লেবিও রোহিতা। আর করডার মধ্যে ভার্টিব্রাটা, তার মধ্যে অ্যাক্টিনোপটেরিজি। আমরা পড়ছিলাম করডার মধ্যে কী কী ছিল? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। আর ভার্টিব্রাটার মধ্যে অ্যাক্টিনোপটেরিজিটা কয় নম্বরে যেন ছিল? 2 নম্বরে। ভেরি গুড, 2 নম্বরে। ঠিক আছে, তাহলে রুই মাছের মোটামুটি ক্লাসিফিকেশনটা আমরা জানলাম। এবার একটু গঠনটা দেখবো। আচ্ছা দেখেন রুই মাছের গঠনটা যদি খেয়াল করি, এখানে সামনে কি আছে? মুখ, পিছনে লেজ দেখতে পাচ্ছি, পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখেন এই যে এর গঠনটা, সামনের দিকে সরু, পিছনের দিকেও সরু, মধ্যের দিকটা কি হয়ে গেছে? চওড়া হয়ে গেছে না? এটা আমরা পাশ জি থেকে ভাইয়া। দেখতেছি। যদি আমরা এই মাছ বরাবর কেটে দেখি, তাহলে কি আপনার মাছের চাকা যে খান পাতে, সেটা কিছুটা দেখেন তো এরকম দেখায় না? ছবিটাকে আমি আঁকাই। এরকম লাগে না কিছু দেখতে? জি ভাইয়া। তার জি মানে কি ভাইয়া। দেখেন এটার, আপনি যদি পাশ থেকেও দেখেন, সামনে সরু, পিছনে সরু, মধ্যভাগটা কি হয়ে গেছে? চওড়া হয়ে গেছে, তাই না? চওড়া। আর যদি এইখানে দেখেন, তাহলে দেখেন যে এখানেও সেম, প্রস্থচ্ছেদ সেম, যে উপরের দিকে আর নিচের দিকে সরু, মধ্যভাগটা কি হয়ে গেছে? চওড়া হয়ে গেছে। চওড়া। এই যে দুই পাশে সরু, মধ্যভাগ চওড়া, এই ধরনের গঠনটাকে বলা হয় স্ট্রিম লাইন্ড। স্ট্রিম লাইন্ড মানে কি? স্ট্রিম মানে হচ্ছে স্রোত, লাইন্ড মানে কি? ওই লাইন বরাবর, মানে স্রোতের লাইন বরাবর। দেখেন এই স্ট্রিম লাইন আকৃতির জন্য হয় কি, ধরেন এই যে মাছের যে এই আকৃতিটা, পানি যেটা আছে, পানিটা এইভাবে করে এইভাবে চলে যায়, এর ফলে হয় কি জানেন? স্রোতে এর গতিটা বাধাপ্রাপ্ত হয় না। এটা শুধু মাছের ক্ষেত্রে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা নিশ্চয়ই এরোপ্লেন বা উড়োজাহাজ দেখছেন, উড়োজাহাজ যদি গঠন দেখেন, দেখবেন সেটাও কিন্তু এই যে এরকম। ধরেন সামনে এই যে এরকম উড়োজাহাজ, এরকম প্লেন, আর প্লেনের সিট, প্লেনের পাখা, দেখবেন এই যে গঠনটা কেন এরকম মেনটেন করা হয়? এর ক্ষেত্রে এটাকে স্ট্রিম লাইন আমরা বলবো না, সাধারণত জলজ প্রাণীর জন্য আমরা স্ট্রিম লাইন বলি। এর জন্য এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় অ্যারোডাইনামিক স্ট্রাকচার, যাতে বাতাসটা তার গতিতে বাধাটা একটু কম পায়। বাধা তো একটু অবশ্যই পাবে, বাট যতটা সম্ভব সেই বাধাটা কি কমিয়ে নেওয়ার জন্য এই ধরনের আকৃতি দেওয়া হয়। সেটা কি? সামনে এবং পশ্চাতে সরু আর মধ্যভাগটা মোটা। এই ধরনের গঠনটাই কি বলা হয়? স্ট্রিম লাইন। কি বলা হয়? STREAM, স্ট্রিম, LINED, স্ট্রিম লাইন বলা হয়। ঠিক আছে, মনে থাকবে এটা। রুই মাছের গঠনটায় এই স্ট্রিম লাইন বিন্যাসটা দেখা যায়। ইনফ্যাক্ট বেশিরভাগ মাছেই কিন্তু এই স্ট্রিম লাইন বিন্যাসটা দেখা যায়। এখন দেখেন রুই মাছের পাখনা কতগুলো আছে। পাখনা কি কি আছে? আপনার প্রথমে দেখেন বক্ষ পাখনা আর পৃষ্ঠ পাখনা। দেখেন পৃষ্ঠ পাখনা আর বক্ষ পাখনা একসাথে মনে রাখবেন। এই যে পিঠে যেটা আছে তাই করে 14 থেকে 16টা। বক্ষ পাখনা কয়টা? 16, জাস্ট পরের অক্ষরটা কত? 17, 17 থেকে 18টা। শ্রোণী পাখনা নিতে মনে রাখবেন 9, নিতে মনে রাখবেন 9। সাথে পুচ্ছ পাখনা মনে রাখবেন, সামনে একটা 1 লাগাই দিবেন, একটা মাছ আর পিছনে এই যে 9, এই যে শ্রোণী পাখনা 9 আর পুচ্ছ পাখনাও 9, শুধু 9 সামনে একটা 1 লাগাই দিবেন, তাহলে পুচ্ছ পাখনার সংখ্যা পাবেন। কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে। পায়ু পাখনা, যেটা সংখ্যা কয়টা? 6 থেকে 7টা। এই সংখ্যাগুলো মনে রাখা জরুরি, এগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। আর এগুলোর মধ্যে বিজোড় পাখনা কোনটা কোনটা দেখেন? পথে পৃষ্ঠ পাখনা, পথে পায়ু পাখনা, আর পথে হচ্ছে পুচ্ছ পাখনা। সবগুলো যেগুলোর নাম প দিয়ে শুরু, যেমন পথে পায়ু, পথে পৃষ্ঠ, পথে পুচ্ছ, এগুলো হচ্ছে বেজোড় পাখনা। বেজোড় পাখনা মানে কি? এগুলো দেহে একটা করে অবস্থিত। যেমন দেখেন এই যে বক্ষ পাখনা, এই বুকের এই পাশেও আছে, আবার যদি মাছটাকে উল্টান ওই পাশেও পাবেন, কিন্তু পৃষ্ঠ পাখনা কিন্তু কয়টা পাবেন?
পিঠ বরাবর একটাই আছে। পায়ু পাখনা সেম একটাই আছে। পুচ্ছ পাখনা সেম একটাই আছে। স্তনি পাখনা কিন্তু এই পাশেও আছে ওই পাশেও আছে, ঠিক আছে, এটা কিন্তু বেজোড় পাখনা না। তাহলে বেজোড় পাখনা কি, যেগুলোর নাম প দিয়ে শুরু, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা আর পুচ্ছ পাখনা। এটুকু কি বোঝা গেছে? নেটওয়ার্ক কি আছে না গেছে? পোলাপান কেউ কথা শুনতেছো? ঠিক আছে, এবার হচ্ছে রুই মাছের আইস, সাইক্লয়েড ধরনের আইস, যেটা বললাম এটা পরীক্ষার জন্য মানে একটা পেড একটা কোশ্চেন, যে রুই মাছের আইসের ধরন কি, সাইক্লয়েড বা টিনয়েড জাতীয় আইস। এখন এই আইসের একটু গঠনটা আমরা চিন্তা ভাবনা করবো যে আইসের গঠনটা কীভাবে তৈরি হয়। দেখেন, এটা হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র, এটা হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র, আর এটা হচ্ছে অগ্রক্ষেত্র। আপনি বলতে পারেন যেহেতু সামনের দিকে, তাহলে এটা কেন সামনের দিকে বা অগ্রক্ষেত্র বললাম না? পশ্চাৎ ক্ষেত্র বললাম এই জন্য, কারণ এই অংশটুকু আগের যে আইসটা আছে সেই আইসের পিছনের অংশ দিয়ে ঢাকা থাকে। মানে আইসটা হচ্ছে এরকম, একটা আইস, তার পিছনে আরেকটা আইস, তার পিছনে আরেকটা আইস। তাহলে খেয়াল করেন যে এইখানে একটা আইস কি করছে, তারপরের যে আইস সে পরে সে সম্মুখভাগটাকে ঢেকে রাখছে না? তাহলে এই পোর্শনটা হচ্ছে আইসের অগ্রক্ষেত্র, আর যে অংশটুকু ভেতরের দিকে ঢুকে আছে সেটা হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ঠিক আছে, এখন দেখেন এই যে পুরা আইসেই যদি আপনি মাইক্রোস্কোপিকে দেখেন, এরকম কতগুলো সার্কেল আছে, কতগুলা সার্কেল আছে দেখেন আইসেও বোঝাচ্ছে। এই সার্কেলগুলোকে বলা হয় কি, সার্কুলি। সার্কুলি শব্দটা সার্কেল থেকেই আসছে। তাহলে সার্কেল যদি থাকে অবশ্যই সার্কেলের কি একসময় একটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটাকে বলা হচ্ছে ফোকাস। কেন্দ্রটা কি বলা হচ্ছে? ফোকাস। সার্কেল থেকে আপনি যদি একটা রেখা টানেন পরিধির দিকে, সেই রেখাটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি না? ব্যাসার্ধ ইংরেজি কি? রেডিয়াস। রেডিয়াস। রেডিয়াস থেকে যে শব্দটা আসছে সেটা হচ্ছে রেডিই। রেডিয়াস থেকে শব্দটা সেটা হচ্ছে রেডিই। সার্কুলাসের চারপাশে দেখবেন আরও কিছু কিছু দাগ দেখা যায়। এই দাগগুলো আসলে বেশিরভাগ তার বৃদ্ধি রেখা। বৃদ্ধি রেখা মানে কি, যে মাছের বাৎসরিক বৃদ্ধি যত বেশি হবে এই বৃদ্ধি রেখাগুলো তত বেশি আর হবে। মানে যত বেশি বয়স, যত বেশি আকার, এই বৃদ্ধি রেখাগুলো কি আস্তে আস্তে ততটাই বাড়তে থাকবে। আপনারা যেন অবাক হবেন, এই জিনিস কিন্তু গাছের ক্ষেত্রেও পাওয়া যায়। গাছের যে কাণ্ড আছে সেই কাণ্ডের ক্ষেত্রে যদি আপনি প্রস্থচ্ছেদ বরাবর কাটেন দেখতে পারবেন এরকম গোল 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 বিভিন্ন শেডের দেখা যায়। সো ওটাও কিন্তু গাছের ক্ষেত্রে বৃদ্ধি রেখা। মানে ওটা দেখে বোঝা যায় যে গাছের কোন ঋতুতে বৃদ্ধি কেমন হয়েছে, বা কোন ঋতুতে খরা ছিল কিনা, বা কোন ঋতুতে বৃষ্টিপাত বেশি হয়েছে কিনা, ওই গঠনটা দেখে কিন্তু সে সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যায়। সো এখানে রুই মাছের ক্ষেত্রেও সেম, ওর যে বৃদ্ধি রেখাটা আছে সেই বৃদ্ধি রেখা দিয়ে আন্দাজ পাওয়া যায় যে মাছের বয়স বা মাছের আকৃতিটা আসলে কীরকম। ব্যাপারটা কি বোঝা গেছে? পার্শ্বক্ষেত্রটা একটু আবার, পার্শ্বক্ষেত্র কোনটা? এই যে এটা হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র। মানে কেন এটাকে পশ্চাৎ ক্ষেত্র বললাম, কারণ আগের যে আইস সে আগের আইসের পিছনের অংশ দিয়ে এই অংশটা ঢাকা থাকে। এটাকে বলা হচ্ছে অগ্রক্ষেত্র। কেন? কারণ এই জিনিসটা দিয়ে পিছনের আইসের সামনের অংশ বা অগ্রের অংশ ঢাকা থাকে। আর দুই পাশে যে অংশ সেই অংশগুলো কি বলা হচ্ছে? পার্শ্বক্ষেত্র। সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, সার্কুলিয়ার বৃদ্ধি রেখাটা একরকম হয়ে যাচ্ছে না, মানে এটা আলাদা সার্কুলিটা করার হচ্ছে, আমি তোমাকে বলি, সার্কুলিটা থাকবে হচ্ছে বাইরের দিকে, সরি বৃদ্ধি রেখা থাকবে হচ্ছে বাইরের দিকে, আর সার্কুলিটা থাকবে হচ্ছে ভেতরে। আইসে বৃদ্ধি রেখা থাক কি না থাক সার্কুলি অবশ্যই থাকবে। তুমি চিন্তা করো একটা মাছের বয়স যার এখনো বৃদ্ধি হয় নাই কিন্তু আঁশ আছে, তার কি থাকবে? সার্কুলি কিন্তু ঠিকই থাকবে, তার কিন্তু বৃদ্ধি রেখাটা থাকবে না। ব্যাপারটা বুঝা গেছে? বৃদ্ধি রেখাটা কখন যোগ হয়? মাছের বৃদ্ধির সাথে সাথে। বাট সার্কুলি একটা কনস্ট্যান্ট জিনিস, এটা সবসময় থাকে। কি? বৃদ্ধি রেখাটা ক্লিয়ার হয়নি এবার। ধরো এটা হচ্ছে সার্কুলাস। সার্কুলাসের চারপাশে আরও কিছু রেখা থাকে, এই রেখাগুলো হচ্ছে বৃদ্ধি রেখা। যেমন ধরো এই যে এই একটা রেখা মানে আমি বুঝবো যে এর বয়স 1 মাস, দুইটা রেখা মানে এর বয়স 2 মাস, তিনটা রেখা মানে এর বয়স 3 মাস, এরকম বৃদ্ধি রেখা দিয়ে আসলে মাছের বৃদ্ধি কতটুকু হয়েছে সেই ব্যাপারটা বোঝা যায়। আর সার্কুলি হচ্ছে আইসের একটা কনস্ট্যান্ট কম্পোনেন্ট। মানে বৃদ্ধি রেখা থাক কি না থাক, যে মাছের এখন 1 মাস বয়স হয়নি তার কি তুমি বৃদ্ধি রেখা পাবা? পাবা না। তার ক্ষেত্রে কি পাবা? শুধু সার্কুলিগুলো পাবা, আর ভেতরে যে ফোকাস বা কেন্দ্রটা আছে সেই কেন্দ্র পাবা। এগুলো মাইক্রোস্কোপিক্যালি দেখা যায় কিন্তু, ঠিক আছে? আবারও বলতেছি, এগুলো তুমি খালি চোখে ভেবে দেখতে পারবা না।
তো ওদের আলাদা করবো মারাত্মক কিভাবে? জিনিস ভাই। বুঝি নাই কি কোশ্চেন ভাই আলাদা করবো কিভাবে? সাইজ দেখে, বুঝতে ওই যে পেরেছি। বললাম মাইক্রোস্কোপিক্যালি, এটা তুমি চোখে দেখে বুঝতে পারবা না, তোমাকে মাইক্রোস্কোপে নিতে হবে, ঠিক আছে? দেখে তারপর এটা তুমি বুঝতে পারবা যে কোনটা সার্কুলিয়ান কোনটা বৃদ্ধি রেখা, দুটার মধ্যে স্পষ্ট একটা পার্থক্য অবশ্যই আছে। আচ্ছা বলো, এমন একটা ঋতুর নাম বলো যে ঋতুতে গাছে গাছে ফুল ফোটে, পাখি গান গায়, সবার মনে অনেক আনন্দ থাকে। বসন্ত। বসন্ত। তো খুবই স্বাভাবিক, এই সময় কি রুই মাছের মনে অনেক আনন্দ থাকবে না? আনন্দ থাকলে কি হবে? দেহের বৃদ্ধি, আয়ুষের বৃদ্ধিও বেশি হবে। চেষ্টা করো এটা উত্তর দেওয়ার। রুই মাছের আয়ুষের বৃদ্ধি কোন সময় বেশি হয়? মেডিকেল 2016 সালে চলে আসছে। বসন্ত। উত্তরটি সঠিক হয়েছে, ভেরি গুড। নিচের উল্লেখিত কোন মাসে সাইক্লোইড আইস পাওয়া যায় না? স্যামন। 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 আবার বলো কোনটা? স্যামন। সবাই শিওর? 100% শিওর। কিন্তু কথা হচ্ছে এখানে যে উত্তরটা দেওয়া আছে উত্তর কিন্তু ভুল দেওয়া আছে, এটা ক না, এটা খ হবে। ইলিশ, কার্প, রুই তিনটাতেই সাইক্লোইড বা টিনর জাতীয় আইস পাওয়া যায়, শুধুমাত্র স্যামনে পাওয়া যায় না। স্যামনের আইসটা কোন ধরনের কে বলতে পারবে? গ্যানোয়েট। ভেরি গুড। স্যামনটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না, গ্যানোয়েট বড় বড় আইস, সবাই জানো, ঠিক আছে। এবার আসো, খুবই ইম্পর্টেন্ট রুই মাছের একটা ব্যাপার কি, তোমরা যদি কনসেপ্টটা তোমাদের মাথায় আমি একবার ঢুকাইতে পারি, এই জিনিস তোমরা জীবনে ভুলবা না, একটা ওয়ার্ডও মুখস্থ করতে হবে না বই থেকে, ঠিক আছে? একটু পরে ওই যে রুই মাছের ধমনীতন্ত্র আমরা পড়বো, দেখবো বই থেকে আমি একটু ডিফারেন্টলি পড়াবো, বাট যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো তোমরা আসলে বুঝতে পারবা যে আসলে ঠিক কতটা ডিফারেন্ট, মানে আর কতটা মজার জিনিসগুলো যদি একবার বুঝতে পারো, ঠিক আছে? হৃৎপিণ্ড বহির্গঠন লম্বচ্ছেদ রেখাচিত্র, এই ছবিগুলো তোমাদের বইয়ে দেয়া আছে, আমরা এই ছবিগুলো একটু ইগনোর করবো, ঠিক আছে? আমরা আমাদের মতো করে পড়বো। কিভাবে? আমি তোমাদেরকে ছোট্ট একটা ছবি দেখাই। ছবিটা হচ্ছে এইরকম, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিয়াস। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই। ঠিক আছে, ওকে। সো রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? যে কোনো মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ দুই বিশিষ্ট? প্রকোষ্ঠ। দুই প্রকোষ্ঠ। ভেরি গুড। সো রুই মাছ তো ব্যতিক্রম না, এখানে প্রকোষ্ঠ আছে কয়টা? দুইটা, তাই না? এই যে এখানে একটা সিম্পলিফাইড ফিগার দেওয়া আছে। সো একদম আমরা জানি প্রকোষ্ঠ দুইটা, সেই প্রকোষ্ঠ দুটো কি কি তাহলে? একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল, এই দুই প্রকোষ্ঠ। এখন কথা হচ্ছে প্রকোষ্ঠের বাইরে এরকম ছোট ছোট কিছু গ্যাপ জায়গা দেখতেছে, এগুলো প্রকোষ্ঠ না, এগুলো হচ্ছে প্রকোষ্ঠ না। এর মধ্যে সাইনাস ভেনোসাস যেটা আছে, এসভি লিখলাম, এই সাইনাস ভেনোসাস হচ্ছে উপপ্রকোষ্ঠ। আর যে বালবাস আর্টিওসাস এটা কিছুই না, এটা জাস্ট ভেন্ট্রিকলের গোড়াটা একটু স্ফীত হয়ে যায়। রুই মাছ যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডে কোনাস আর্টেরিয়াস থাকে না বলে একটা কথা আপনারা বইয়ে দেখবেন। এই জিনিসটা কি, আমাদের যে হৃৎপিণ্ড হয় যে এইরকম, আর ভেন্ট্রিকল থেকে যখন উপর দিকে ওঠে তখন এখানে একটা কোণের মতো আকৃতি সৃষ্টি করে আর্চ অফ দি আউটার তৈরি হয়। এই যে উপরের দিকে উঠে গেছে কোণের মতো করে, এই জিনিসটাকে বলা হয় কোনাস আর্টেরিয়াস। কি বলা হয়? কোনাস আর্টেরিয়াস। কিন্তু রুই মাছের ক্ষেত্রে এই কোনাস আর্টেরিয়াসটা থাকে না, এটা কি হয়, ভেন্ট্রিকলের গোড়ায় একটু স্ফীত হয়ে যায়, একটু ফুলে যায়, এই জিনিসটাকে বলা হচ্ছে বালবাস আর্টেরিয়াস। এত কিছু বোঝা লাগবে না, জাস্ট আপনারা এটা মনে রাখবেন যে রুই মাছের ক্ষেত্রে বালবাস আর্টেরিয়াস থাকে, কোনাস আর্টেরিয়াস থাকে না। নাহলে কোনাস আর্টেরিয়াস বেশি পেঁচাতে গেলে আরও বেশি পেঁচাবেন, ঠিক আছে? এখন দেখেন অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, এখানে কপাটিকাগুলো কই অবস্থিত? এই ছবিতে দেখেন সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মধ্যে একটা কপাটিকা আছে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে একটা কপাটিকা আছে, ভেন্ট্রিকল আর বালবাস আর্টেরিয়াসের মধ্যে একটা কপাটিকা আছে, ঠিক আছে? তিনটা কপাটিকা দেখলাম, সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মধ্যে একটা কপাটিকা, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে একটা কপাটিকা, ভেন্ট্রিকল আর বালবাস আর্টেরিয়াসের মধ্যে একটা কপাটিকা। এই ছবিতে একটু দেখেন তাহলে, এই যে এখানে একটা কপাটিকা, এইখানে একটা কপাটিকা, এইখানে একটা কপাটিকা। কপাটিকা শব্দের অর্থ কি? কপাটিকা হচ্ছে একটা ভালভ। ভালভের যদি আপনারা বাংলা মিনিং জানতে চান, ভালভ হচ্ছে এমন একটা দরজা যেই দরজা শুধুমাত্র একদিকে খোলে, মানে আপনি শুধু বাইরে যাইতে পারবেন বাট ভেতরে আসতে পারবেন না, ঠিক আছে? সো ভালভ হচ্ছে একমুখী দরজা। যেমন এখানেও রক্ত যদি দিক দিয়ে যায়, রক্ত এদিকে যাইতে পারবে ঠিকই, বাট ব্যাকফ্লো করে আর উল্টা দিকে আসতে পারবে না, কারণ কপাটিকা তখন কি হবে, বন্ধ হয়ে যাবে। এই যে কপাটিকাগুলো, এই কপাটিকাগুলোর নাম মনে রাখা খুবই 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 সহজ। কেন খুবই সহজ দেখেন, এই যে সাইনাস ভেনোসাস আর তারপরে কি আছে, অ্যাট্রিয়াম, এই পাশের ছবিতে আসে আমার আঁকা ছবিটাতে, সাইনাস ভেনোসাস তারপরে কি আছে, অ্যাট্রিয়াম, তার মধ্যে কি একটা কপাটিকা আছে, তাই না?
সাইনাস ভেনোসাস থেকে সাইনো শব্দটা নেবেন, অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিয়াল শব্দটা নেবেন, তাহলে কপাটিকার নাম কি হয়? ওয়ার্ডটিকে জোড়া দেন। সাইনোঅ্যাট্রিয়াল। সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। নাম কি হবে? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এবার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মধ্যে একটা কপাটিকা দেখতে পাচ্ছি, এটার নাম মনে রাখা অনেক সহজ। অ্যাট্রিয়াম থেকে নেবেন অ্যাট্রিও, ভেন্ট্রিকুলার থেকে নেবেন ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকল থেকে নেবেন ভেন্ট্রিকুলার, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এবার আসেন ভেন্ট্রিকল আর বালবাস আর্টারিয়াসের মধ্যে হচ্ছে কপাটিকা অবস্থিত। বালবাস থেকে বালবো শব্দটা নেন, আর ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলার শব্দটা নেন, কি দাঁড়াচ্ছে? ভেন্ট্রিকুলো বালবার কপাটিকা। ঠিক আছে, ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলো শব্দটা নেন, আর বালবাস আর্টারিয়াস থেকে বালবাস শব্দটা নেন, তাহলে কপাটিকার নাম কি দাঁড়াচ্ছে? ভেন্ট্রিকুলো বালবাস বা বালবো ভেন্ট্রিকুলার, যেটা বলবেন সেটাই সঠিক। ঠিক আছে, তাহলে দেখেন কপাটিকা কি কি আছে। একটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, অবস্থানটা কোথায়? সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, অবস্থানটা তাহলে কোথায়? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে। ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, অবস্থানটা তাহলে কোথায় হবে? ভেন্ট্রিকল আর বালবাস আর্টারিয়াসের মাঝখানে। এটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। কার কোনো কোশ্চেন রিগার্ডিং দিস টপিক? হ্যাঁ কি বলছেন? বুঝি নাই। সাইনাস ভেনাসাসটা? সাইনাস ভেনোসাস হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ। উপপ্রকোষ্ঠ মানে কি? প্রকোষ্ঠের উপরে যে ছোট একটা প্রকোষ্ঠ, সেটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। রক্তগুলো অ্যাট্রিয়ামে ডিরেক্ট ঢোকে না, অ্যাট্রিয়ামে ঢোকার আগে সাইনাস ভেনোসে কিছুক্ষণের জন্য অবস্থান করে। ঠিক আছে, বাট এটা কিন্তু প্রকোষ্ঠ না। মেইন প্রকোষ্ঠ কি? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। আচ্ছা, কেউ আমাকে প্রশ্ন করতে পারতেন যে ভাইয়া কেন অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলকে আপনি প্রকোষ্ঠ বলতেছেন, ফাঁকা জায়গা আছে, বাট সাইনাস ভেনোসাসকে আপনি প্রকোষ্ঠ বলতেছেন না? উত্তরটা হচ্ছে, প্রকোষ্ঠ যদি হইতে হয় এটা একটা শর্ত আছে। শর্তটা কি? যে প্রকোষ্ঠের বাইরে যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটার সংকোচন প্রসারণ ক্ষমতা থাকতে হবে। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার বাইরে যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটা সংকোচন প্রসারণ ক্ষম, যার ফলে হয় কি তারা পাম্প করে ব্লাডটাকে বাইরে বের করতে পারে। সাইনাস ভেনোসাসে এরকম কোনো মানে সংকোচন প্রসারণ করার ব্যবস্থা নাই, বা বালবাস আর্টারিয়াস তো দূরেই থাকলো, সেটা উপপ্রকোষ্ঠও না, সো তার মধ্যে ব্যবস্থাটাই নাই। এই জন্যই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলকে আমি প্রকোষ্ঠ বলতে রাজি, বাট সাইনাস ভেনোসাসকে প্রকোষ্ঠ বলতে রাজি না। ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ, পাম্প যদি না করতে পারে তাহলে সাইনাস ভেনোসাস থেকে রক্ত যায় কিভাবে গুড অ্যাট্রিয়ামে? কোশ্চেন। অ্যাট্রিয়াম যদি প্রসারিত হয়, অ্যাট্রিয়ামের চাপটা কি হবে? কমবে না বাড়বে? কমবে। অবশ্যই কমবে। তাহলে চাপ যদি কমে, সেখানে একটা তরল কি এমনি ঢুকবে না? না কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। আর এই ফর্মগুলো হচ্ছে লিনিয়ার ফর্ম। আপনি এটা জিনিস চিন্তা করেন, ছোটবেলায় আপনারা যখন সিরিঞ্জ নিয়ে খেলতেন, আপনারা যখন সিরিঞ্জের পিছনে পিস্টনটা টান দিতেন, সিরিঞ্জের মধ্যে জায়গাটা কি বাড়তো না কমতো? বাড়তো। বাড়তো, জায়গাটা বাড়তো, মানে কি প্রসারিত হইতো। আপনারা যদি পানির মধ্যে দিয়ে হইতেন, মানে পানির মধ্যে ঢুকায় যদি সিরিঞ্জটা টানতেন, তাহলে কি ওই পানিটা সিরিঞ্জের মধ্যে চলে আসে না? হ্যাঁ। কেন চলে আসে? ওই যে চাপটা কমে যায়, ওই চাপ কমার চাপটা কি ফিল করতে পানিটা চলে আসে। আপনি কি উত্তরটা পাইছেন এখন? জি ভাইয়া। ঠিক আছে। লেভিওর অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, খুবই কঠিন একটা ছবি, চায়না ভাষা দিয়ে স্লাইড বানায় রাখছে, আমি জানি এটা আপনাদের পক্ষে বোঝা সম্ভব না। এই ছবিটা আমরা আসলে দেখবো না, আমি আমার মতো করে পড়াবো। এই যে বইয়ের সাথে মিলবে না, বাট আমি যেটা পড়াবো সেটা 100% সঠিক। ঠিক আছে, এখন একটু দেখেন। আগে রুই মাছের হৃৎপিণ্ডের বেসিক কিছু কথাবার্তা বলে নিই। একটা কোশ্চেনে আপনাদের পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে যে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট কেন বলা হয়। এই প্রশ্নের একটু উত্তর দেই। আগে মানুষের হৃৎপিণ্ডের চিন্তা করি। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা বলো তো বাচ্চারা? চারটা। এই ছেলেগুলো আজকে চুপ কেন? ছেলেগুলোর মুখে কোনো কথা নাই। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। দেখেন লেফট ভেন্ট্রিকল থেকে কী হয়? অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়ায়। দেন সেই অক্সিজেনযুক্ত রক্ত কোষে পৌঁছানোর পরে কি হয়? কোষ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার কই প্রবেশ করে? রাইট অ্যাট্রিয়ামে। যদি বডির নিচ থেকে হয় ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে, বডির ওপর থেকে হয় সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, আবার কিছু ক্ষেত্রে হার্টের উপর একটা ধমনী থাকে যার নাম হচ্ছে করোনারি ধমনী, সেখান থেকে করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। মোদ্দা কথা, রাইট অ্যাট্রিয়ামে সবসময় কোন ধরনের রক্ত থাকে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সংবহন চলে। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত যেটা রাইট ভেন্ট্রিকল করবে সেটা কি অক্সিজেন যুক্ত হয়ে যাবে? না, অবশ্যই না, কার্বন ডাইঅক্সাইডই থাকবে। তাহলে খেয়াল করেন, রাইট অ্যাট্রিয়ামের কার্বন ডাইঅক্সাইড, রাইট ভেন্ট্রিকলেও কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বিশুদ্ধ করার জন্য কি হবে? পালমোনারি ধমনী দিয়ে সে পাঠাবে কোথায়? দুই পাশে দুইটা ফুসফুসে। এটা আমরা রক্ত সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব, এখন জাস্ট একটু মানে বেসিক আউটলাইনটা আপনারা দেখেন একটু, ঠিক আছে? তাহলে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাওয়ার পর আবার পরবর্তীতে পালমোনারি শিরা দিয়ে এই রক্তটা কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে। কোন ধরনের রক্ত?
অক্সিজেনযুক্ত রক্ত। তাই লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেনযুক্ত রক্ত, এবার লেফট ভেন্ট্রিকলে যে রক্তটা পড়বে সেটা কী হবে? অক্সিজেনযুক্ত রক্তই হবে। দেখেন আমরা এখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত দিয়ে হিসাব করছিলাম, তাই না? তাহলে জিনিসটা খেয়াল করেন, রাইট অ্যাট্রিয়ামে শুধুমাত্র কোন ধরনের রক্ত আছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত। রাইট ভেন্ট্রিকলে শুধুমাত্র কোন ধরনের রক্ত আছে? কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড লেফট যুক্ত। অ্যাট্রিয়ামে কোন ধরনের রক্ত আছে? অক্সিজেন যুক্ত। লেফট ভেন্ট্রিকলে কোন ধরনের রক্ত আছে? অক্সিজেন যুক্ত অক্সিজেন রক্ত। যুক্ত। সো দেখেন এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, চারটা। আর কয় ধরনের রক্তের চক্র চলে? কার্বন ডাই অক্সাইড ধরনের একটা রক্ত, অক্সিজেন ধরনের একটা রক্ত। তাহলে চক্রের ধরন কয়টা? দুইটা, মানে চারটা। মানে প্রকোষ্ঠ যদি থাকে তাহলে চক্র চলে কয়টা? দুই ধরনের রক্তে। দুই ধরনের রক্তে এক ধরনের, একটা চক্রে যায় কার্বন ডাই অক্সাইড আর একটা চক্রে যায় অক্সিজেন। এটুকুই বোঝা গেছে? জি ভাইয়া। এবার জি ভাইয়া। প্রকোষ্ঠ রুই মাছের ক্ষেত্রে কয়টা? দুইটা। দুইটা। চলেন আমরা তাহলে এখান থেকে দুইটা প্রকোষ্ঠ বাদ দেই। তাহলে কি কি থাকে? শুধু একটা অ্যাট্রিয়াম থাকতেছে, একটা ভেন্ট্রিকল থাকতেছে, তাই না? জি আমি ভাইয়া। আসলে দুইটার মধ্যে একটু কোরিলেশন করার চেষ্টা করছি। তাহলে এইখানে শুধুমাত্র কোন ধরনের রক্ত চলবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত। আগে কার্বন ডাই তাহলে অক্সাইড যুক্ত। প্রকোষ্ঠ যদি দুইটা হয়ে যায় সেখানে শুধুমাত্র কয় ধরনের রক্তের চক্র চলে? এক ধরনের। এক ধরনের। একটা চক্র। সেই চক্রে শুধুমাত্র কোন ধরনের রক্ত যায়? কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। তার রুই মাছের হৃৎপিণ্ডে যেহেতু দুই প্রকোষ্ঠী, তাই কয় ধরনের চক্র চলে? কয় ধরনের রক্তের চক্র চলে? এক ধরনের রক্তের চক্র চলে। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের চক্র চলে। সেই জন্য এই হৃৎপিণ্ডকে বলা হয় এক চক্রী হৃৎপিণ্ড। ব্যাপারটা কি বোঝা গেছে এখন? জি ভাইয়া। এখন এই এক চক্র হৃৎপিণ্ডে শুধুমাত্র কোন ধরনের রক্ত যায়? কার্বন ডাই অক্সাইড। আমরা জানি রক্তবাহিকা দুই প্রকার, একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা। ধমনীর ইংরেজি কি? ধমনীর ইংরেজি কি? আর্টারি। 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 শিরার ইংরেজি কি? ভেইন। সাধারণভাবে আর্টারি কোন ধরনের রক্ত পরিবহন করে? অক্সিজেন যুক্ত। আর ভেইন কোন ধরনের রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড। দেখেন, এই যে রুই মাছের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট, এটা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই পরিবহন করে। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের চক্রই এখানে চলে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেরকম শিরার মধ্যে চলে, শুধুমাত্র শিরার মধ্যে, শিরা বা ভেইনের মধ্যে যেরকম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে, তেমনি হার্টটার মধ্যেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের চক্র চলে। যেহেতু ভেইনের মতো এই হার্টে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের রক্ত চলে, তাই এই হার্টকে বলা হয় ভেইন থেকে ভেনাস। হার্ট থেকে হার্ট, উত্তরটা হচ্ছে ভেনাস হার্ট। তাহলে এটার ব্যাখ্যাটা কি আপনাদের পরিষ্কার, কেন এটাকে ভেনাস হার্ট বলা হচ্ছে বা শিরা হৃৎপিণ্ড বলা হচ্ছে? ভাইয়া আবার একটু। ভেনাস হার্ট জিনিসটা কি, যে ভেইনের মতো, ভেইন যেরকম শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এই হার্টটাও শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের চক্র চালায়। তাই ভেইন থেকে এর নামটা হচ্ছে ভেনাস, আর হার্ট তো হার্টই। সো এই হার্টটাকে আমরা কি বলতেছি? ভেনাস হার্ট। আবার বলবো? না ভাইয়া। ঠিক আছে। ভেনাস হার্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন? তাহলে পরীক্ষায় যদি আসে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট কেন বলা হয়, এর উত্তর কি আপনারা সবাই দিতে পারবেন? জি ভাইয়া। দেখেন, নাম শুনে কিন্তু পুরো উত্তরটা ক্লিয়ার হয়ে গেছে। ভেনাস হার্ট, ভেনাস শব্দটা আসছে কই থেকে? ভেইন থেকে। ভেইনের কাজ কি? শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রম চিন্তা না করি। ভেইনের কাজ কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। যেহেতু এই হার্টটাও ভেইনের মতো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এবং এই এক চক্রের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তেরই চক্র চলে, তাই এই হার্টটাকে বলা হচ্ছে ভেনাস হার্ট। লিখতে পারবেন না সুন্দর করে বোঝায়? ভাইয়া তাহলে অক্সিজেন যুক্ত রক্তের পরিবহন, এটা মানে অক্সিজেন চলাচল হয় না এখানে? লাগে না, অক্সিজেন লাগবে না, সেটা এখন আমরা দেখবো যে আসলে অক্সিজেন ঠিক কোন দিক দিয়ে যায়। ঠিক আছে? জি ভাইয়া। ওকে। এই মিশা না কেন? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আমার হোয়াইট বোর্ডটা নেই। একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন সবাই, আমরা রুই মাছের ধমনীতন্ত্র সম্পর্কে বিস্তারিত জানবো।
আসে না কেন আমার হোয়াইট বোর্ডটা? ওকে, সবাই কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন এখন? জি ভাইয়া। ভাইয়া জি ঠিক ভাইয়া। আছে, একটা কলম নেই। এই হোয়াইট বোর্ডটা আনলেই আমার ল্যাপটপ কেন জানি হ্যাং করা শুরু করে, আমি বুঝি না কেন, খুব বিরক্ত লাগে আমার এটা। কিন্তু আমাদের ভালো লাগে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন রুই মাছের হাটটাই কি হাট বলা হয়? ভেনাস হার্ট। ভেনাস Venus হার্ট। বললাম এটা হচ্ছে রুই মাছের ভেনাস হাট, ঠিক আছে। আর একটু মোটা নেই। এটা ধরেন অ্যাট্রিয়াম, এটা ধরেন ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের পরে একটু স্ফীত হয়ে যায় যার নাম কি বালবাস আর্টেরিয়াস। আচ্ছা, হার্ট থেকে যে অ্যাওর্টাটা প্রথমে বের হয় তার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। কি অ্যাওর্টা? সেন্ট্রাল অ্যাওয়ার্ড। ভেন্ট্রাল অ্যাওর্টা। কেন এটাকে ভেন্ট্রাল অ্যাওর্টা বলা হচ্ছে? উত্তর কে দিতে পারবেন? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায় তাই। নো, যে বলতে পারবে তার 10 টাকা পুরস্কার। কেন এটাকে ভেন্ট্রাল অ্যাওর্টা বলা হচ্ছে? ভালভাস ভেন্ট্রিকল থেকে বের হচ্ছে। এই পুরস্কার কিন্তু জাস্ট 10 টাকা মানে 10 টাকা না। এই পুরস্কার হচ্ছে আপনাদের গর্বের পুরস্কার, যে আপনারা একটা আনকমন জিনিস জানেন। ভালভাস ভেনাসাস থেকে যায় সেই জন্য নাকি? নো, বলেন বলেন, ভাই কি বলেন? লম্বু ভাবে হচ্ছে থাকে এই জন্য। প্রশ্নই আসে না। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড দুইটা একসাথে থাকে। নো, হয় নাই। কর্ডাটার বৈশিষ্ট্য মনে আছে কার কার? কর্ডাটার বৈশিষ্ট্য সুন্দর করে আমাকে বলতে পারবেন কে? বলেন তো শুনি একটু, কর্ডাটার বৈশিষ্ট্য কার কার মনে আছে? এত কষ্ট করে পড়াই, একটু ফিডব্যাক নিতে হবে। ভাই সব তো মনে নাই দু একটা বললেই হবে। ভাইয়া অঙ্কীয় ভেন্ট্রাল ভাই, এটা তো ভেরি গুড, একজন অলরেডি কাছাকাছি গেছে। আচ্ছা আমি বলছি, শোনো, কয়েকটা ওয়ার্ডের মিনিং জেনে রাখো। ভেন্ট্রাল শব্দ অর্থ কি? এগুলো অঙ্কীয়। বলছিলেন অঙ্কীয়। এগুলো ক্লাসে একবার দুইবার না, বারবার বলছি, তাও তোমরা মনে রাখো না এগুলা। ডরসাল শব্দের অর্থ কি? পৃষ্ঠীয়। পৃষ্ঠীয় বা পিঠে। অঙ্কীয় শব্দ মানে কি? বুকের দিকে, তাই না? ঘাস ফুরিং পড়ার সময় বারবার বলছে এগুলা, বুকের দিকে। তাহলে ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয় বা বুকের দিকে, ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠীয় বা পিঠের দিকে। সেফালো শব্দ অর্থ মনে রাখবেন মাথা। সেফালো শব্দ অর্থ কি? মাথা। মাথা। আর এই করাল শব্দ অর্থ হচ্ছে লেজ, লেজ। ঠিক আছে। সেফালো মানে মাথা, করাল মানে লেজ, ভেন্ট্রাল মানে অঙ্কীয় বা বুকে, আর ডরসাল মানে কি? পৃষ্ঠীয় বা পিঠে, ঠিক আছে। তাহলে দেখেন একটা রুই মাছ যদি এরকম হয়, রুই মাছ হচ্ছে একটা কর্ডাটা পর্বের প্রাণী, তাই না? কর্ডাটা পর্বের প্রাণীতে হৃৎপিণ্ডটা কই থাকে? বুকে না পিঠে? বুকে। অবশ্যই বুকে থাকে। তাহলে এই যে বুক যদি এইখানে হয়, এখানে যদি তার হৃৎপিণ্ড থাকে, তার হৃৎপিণ্ড থেকে এই যে এই আউটটা কোন বরাবর যাবে? বুক বরাবরই যাবে না? জি ভাইয়া। মানে কি? ভেন্ট্রাল বরাবর যাবে। সো দ্যাটস ওয়াই এই আউটটার নাম কি? ভেন্ট্রাল আউটা। ভেন্ট্রাল অ্যাওর্টা। মনে থাকবে কেন এটাকে ভেন্ট্রাল আউটা বললাম। আর জি ভাইয়া। পিঠ দিয়ে যদি একটা আউটা যায়, বলেন এই আউটাকে কি বলবো? ডরসাল অ্যাওর্টা। Dorsal এই aorta। আউটাকে আমরা বলবো ডরসাল আউটা, ঠিক আছে। ওকে, এখন দেখেন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার রক্ত যাবে, তারপর বালবাস স্যাট্রাস থেকে রক্তটা কই যাবে? ভেন্ট্রাল আউটাতে। কই যাবে? ভেন্ট্রাল আউটাতে। কোন ধরনের রক্ত? শুধুমাত্র কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে। এখন দেখেন এই যে ভেন্ট্রাল অ্যাওটা, অ্যাওটা কেন বললাম? আপনাদেরকে আমি আর্টারি, অ্যাওটা এবং আর্টারিয়াল পার্থক্য বলেছিলাম। অ্যাওটা মানে কি? সবচেয়ে সবচেয়ে বড়, একদম মেইন যে শাখা, সেটাকে বলা হচ্ছে অ্যাওটা বা মহাধমনী। মহাধমনীর চেয়ে যেগুলো ছোট সেগুলো কি? ধমনী। আর যেগুলো ধমনীর চেয়েও ছোট সেগুলোকে বলা হচ্ছে আর্টারিওল, ঠিক আছে। তাহলে অ্যাওটা, আর্টারি আর আর্টারিওল। এবার দেখেন এগুলো থেকে শাখাগুলো কি কি বের হয়। এইটাকে বলা হচ্ছে প্রথম অন্তর্বাহী, প্রথম জোড়া অন্তর্বাহী। এটাকে বলা হচ্ছে দ্বিতীয় জোড়া অন্তর্বাহী। এটা তৃতীয় জোড়া অন্তর্বাহী। এটা হচ্ছে চতুর্থ জোড়া অন্তর্বাহী।
অন্তর্বাহী কেন বলতেছি এর উত্তরটা আমি আপনাদেরকে বলতেছি। ওকে, সো এই নীলগুলা নাম কি বললাম আমি? অন্তর্বাহী 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 বলছে, ঠিক আছে। তাহলে এগুলো কেন অন্তর্বাহী বলতেছি এই রিজনটা একটু আপনাদেরকে জানতে হবে। এর কারণটা হচ্ছে অন্তর মানে কি? ভেতরে। অন্তর মানে কি? ভেতরে। তাহলে অন্তর্বাহী মানে কি? মানে যে অন্তরে নিয়ে যায়, যে অন্তরে বা ভেতরে নিয়ে যায়। কার ভেতরে? উত্তরটা হচ্ছে ফুলকা। উত্তরটা কি? ফুলকা। রুই মাছের ফুলকা সংখ্যা কয় জোড়া? কেউ পারে না আল্লাহ। উত্তর হচ্ছে 4 জোড়া। রুই মাছের ফুলকা কয় জোড়া? 4 জোড়া। এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। প্রশ্ন করতে পারো যে ভাই আপনি উপরেও একটা আঁকছেন, এটা কি? এটার উত্তর আমি একটু পরে দিব, বাট আপাতত জেনে রাখো ফুলকার সংখ্যা কয় জোড়া? 4 জোড়া। ফুলকার কিন্তু দুইটা ইংরেজি আছে। ফুলকার ইংরেজি হচ্ছে ব্র্যাঙ্ক। ফুলকার ইংরেজি কি? ব্র্যাঙ্ক। আমাদের যে ব্র্যাঙ্কিওল ব্রঙ্কাই শব্দগুলো শুনছো না, সো এখানেও কাছাকাছি নাম আর কি। ফুলকার ইংরেজি হচ্ছে ব্র্যাঙ্ক। তাহলে ফুলকার অভ্যন্তরে এ দেখো নীলটা কি করতেছে? ফুলকার অভ্যন্তরে চলে যাচ্ছে না? দেখতে পাচ্ছ সবাই? তাহলে যেহেতু এই ধমনীটা ফুলকার অভ্যন্তরে যাচ্ছে, অন্তরে যাচ্ছে, অন্তরে রক্ত বহন করে নিয়ে যাচ্ছে, তাই এটার নাম কি হবে? অন্তর্বাহী। কার কাছে নিয়ে যাচ্ছে? ব্র্যাঙ্কের কাছে নিয়ে যাচ্ছে। ব্র্যাঙ্কের থেকে আমরা বলবো ব্রঙ্কিয়াল। তাহলে এই ধমনীগুলোর নাম কি? প্রথম জোড়া অন্তর্বাহী ব্রঙ্কিয়াল, দ্বিতীয় জোড়া অন্তর্বাহী ব্রঙ্কিয়াল, তৃতীয় জোড়া অন্তর্বাহী ব্রঙ্কিয়াল, চতুর্থ জোড়া অন্তর্বাহী ব্রঙ্কিয়াল। অন্তর্বাহী ব্রঙ্কিয়ালগুলো কোন ধরনের রক্ত বহন করবে বলেন তো? কার্বন ডাই অক্সাইড যুক্ত। অবশ্যই কার্বন ডাই অক্সাইড যুক্ত, তাই না? কারণ এই হাড় দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে। ভেন্ট্রাল অ্যাওর্টাতেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে। এরা যেহেতু ভেন্ট্রাল অ্যাওর্টার শাখা, তাহলে কি এগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড যাবে না? ভেরি সিম্পল। সো এগুলো কি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী সবসময় কোন ধরনের রক্ত বহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এবার এই যেটা ফুলকার অভ্যন্তর রক্তটা আনলো, কেন আনলো? ফুলকার কাজটা কি? অক্সিজেন করা। ভেরি গুড। দেখেন আমাদের যেরকম ফুসফুস কি করে, আমরা যখন বায়ু থেকে অক্সিজেন নেই, এটা অক্সিজেনটা জমা রাখে, আর পরবর্তীতে হার্ট যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাঠায় দেয়, সে কি করে? কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা এক্সচেঞ্জ করে দেয়। সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে দেয় আর রক্তের মধ্যে কি ঢেলে দেয়? অক্সিজেন ঢেলে দেয়, রক্তটাকে অক্সিজেনেটেড করে দেয়, তাই না? এখানে ফুলকার কাজও সেম। আমাদের যেরকম ফুসফুস, ওদের জন্য জাস্ট কি এটা ফুলকা। তাহলে ফুলকা কি করে? কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি দিয়ে দেয়? অক্সিজেন দিয়ে দেয়। তাহলে দেখেন অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ঢুকছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে। তাহলে সে কি করবে? কার্বন ডাইঅক্সাইড রেখে দিবে আর কাকে পাঠায় দিবে? অক্সিজেনকে পাঠায় দিবে। তাহলে দেখেন অক্সিজেন এখন যাবে এখান থেকে। তাহলে এগুলো কি প্রথম? এখন খেয়াল করেন অক্সিজেন নিয়ে রক্তের কি ভেতরে ঢুকতেছে না বাইরে যাচ্ছে? ব্র্যাঙ্কের যেহেতু ব্র্যাঙ্কের বাইরে, ব্র্যাঙ্ক বা ফুলকার বাইরে যাচ্ছে, তাই এই ধমনীগুলোকে আমরা বলবো বহির্বাহী ব্রঙ্কিয়াল। কি বলবো? বহির্বাহী ব্রঙ্কিয়াল। তাহলে এগুলো ছিল প্রথম জোড়া বহির্বাহী ব্রঙ্কিয়াল, এগুলো ছিল দ্বিতীয় জোড়া বহির্বাহী ব্রঙ্কিয়াল, এটা ছিল তৃতীয় জোড়া বহির্বাহী ব্রঙ্কিয়াল, আর এটা হচ্ছে চতুর্থ জোড়া বহির্বাহী ব্রঙ্কিয়াল। তাহলে এখন কয়টা ছোট ছোট কোশ্চেনের উত্তর দেন আমাকে। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল কোন ধরনের রক্ত বহন করে? কার্বন ডাই অক্সাইড। বহির্বাহী ব্রঙ্কিয়াল কোন ধরনের রক্ত বহন করে? অক্সিজেন। এটুকু কি সবাই পরিষ্কার? এবার দেখেন আমরা এই ছবিতে, এই যে রুই মাছ ছবিতে, যে বুক বরাবর একটা অ্যাওর্টা ছিল, তার নাম কি ছিল? ভেন্ট্রাল অ্যাওর্টা। আর পিঠ বরাবর যদি একটা আসে অ্যাওর্টা, সেই অ্যাওর্টার নাম কি হবে? এই যে ডরসাল অ্যাওর্টাটা আছে, এই ডরসাল অ্যাওর্টা, এটা ধরেন এই যে মাথা, মাথার কাছে এসে হয় কি এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। মাথার কাছে এসে দুই ভাগে বা দুই পাশে, অ্যাকচুয়ালি ভাগে না, দুই পাশে ভাগ হয়ে যায়। যে ডরসাল অ্যাওর্টা যেটা আসতেছিল সেটা কি মাথার কাছে এসে দুই পাশে ভাগ হয়ে যায়। আমি যদি এখানে ছবিটা আঁকি, ছবিটা দেখাবে কিছুটা এরকম, যে ধরেন এখানে তো আসলে ত্রিমাত্রিকভাবে দেখানো সম্ভব না। আপনি চিন্তা করেন যে এই যেটা যদি ভেনাস হার্ট হয়, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, এই পাশে ফুলকাগুলো আছে, অন্তর্বাহী আসতেছে, দেন বহির্বাহী বের হয়ে যাচ্ছে।
আর এই যে পিঠ থেকে আসতেছে ডরসাল অ্যাওর্টা, মাথার কাছে সেটা কি এরকম দুই পাশে ভাগ হয়ে যায়, এই পাশে থাকে একটা, এই পাশে থাকে একটা। সো এটা পাশ থেকে দেখলে আমি জিনিসটা এইভাবে দেখতে পারতাম, তাই না? কিন্তু এখানে তো আমি আসলে উপর থেকে নিচে এইভাবে দেখানো সম্ভব না এই ছবিতে, কারণ আমরা এখানে 3 ডাইমেনশনাল ছবি দেখাইতে পারবো না। আপনারা দেখেন, ধরে নেন যে এইটা হচ্ছে একটা ডরসাল অ্যাওর্টা, এই যে ছবিটা আঁকাচ্ছি এটা হচ্ছে একটা ডরসাল অ্যাওর্টা। মানে কি অ্যাওর্টাটা কোন দিক দিয়ে যাচ্ছে? পিঠ দিয়ে। পিঠ দিয়ে। দেখেন এটা কিন্তু ভেন্ট্রাল অ্যাওর্টা বুক দিয়ে গেছে, তো যথেষ্ট উপরে কিন্তু ডরসাল অ্যাওর্টাটা। তার ডরসাল অ্যাওর্টার মাথার কাছে সে কি হবে, দুই পাশে এইভাবে ভাগ হয়ে যায়, দুই পাশে এরকম ভাগ হয়ে যায়, এবং সামনে এসে মিলিত হয়ে আবার দুই পাশে ভাগ হয়ে যায়। ছবিটা দেখলে আপনাদের বুঝতে পারার কথা যে ডরসাল অ্যাওর্টাটা মাথার কাছে এসে কি হয়ে যাচ্ছে, দুই পাশে ভাগ হয়ে যাইতেছে। আবার মাথার সামনে, মাথা শেষ হওয়ার পরে কি হইতেছে, সামনে যে এইটা কি হইলো, ঠিক আছে, মাথার সামনে যে আবার কি হইতেছে, আবার দুই পাশে ভাগ হয়ে যেতেছে। দেখেন এই যে ডরসাল অ্যাওর্টাটা, এটা তো ডরসাল অ্যাওর্টা আমরা সবাই জানি, মাথার কাছে যে কি হয়েছে, দুই পাশে ভাগ হয়ে গেছে। অ্যান্টিরিয়র মানে সামনে, পোস্টেরিয়র শব্দ অর্থ কি? পিছনে, পেছনে। ল্যাটেরাল মানে কি? পাশে। ভেরি গুড, পাশে। তাহলে এই যে ডরসাল অ্যাওর্টা যদি দুই পাশে বিভক্ত হয়ে যায়, তাহলে এই দুই পাশে যাওয়া, ধরেন এই যে এটা একটা গেছে আর এটা একটা গেছে, আমি একটু হাইলাইট এটা নেই বুঝতে সুবিধা হবে। এই যে এই পাশে একটা গেছে আর এই পাশে একটা গেছে, ঠিক আছে? তাহলে এই যে গেল, তাহলে পাশে যদি যায়, এগুলোকে আমরা যদি ল্যাটারাল অ্যাওর্টা বলি, ভুল হবে? না ভাই, এই যে ডরসাল অ্যাওর্টা যাচ্ছিল, এটা মাথার কাছে এরকম দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুই ভাগে এরকম ভাগ হয়ে গেছে। তাহলে এটা ছিল ডরসাল অ্যাওর্টা। আর এটা কি, এটা হচ্ছে এটা একটা ল্যাটারাল অ্যাওর্টা, আর এই পাশে এটা একটা ল্যাটারাল অ্যাওর্টা। সামনে যে আবার মিলিত হয়ে আবার দুই পাশে ভাগ হয়ে গেছে। এই যে দুই পাশে ভাগ হয়ে গেছে, এই ধমনিটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনি। এর নাম কি? ক্যারোটিড ধমনি। একটা কথা সবসময় মনে রাখবেন, ক্যারোটিড শব্দটা যেখানে শুনবেন বুঝবেন এটা মাথায় রক্ত সরবরাহ করে। কোথায়? মাথায়। ক্যারোটিড ধমনি সবসময় কই রক্ত সরবরাহ করে? মাথায় রক্ত সরবরাহ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা জানলাম যে পিঠ দিয়ে যাচ্ছে হচ্ছে ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই পাশে একটা ল্যাটারাল অ্যাওর্টা হয়েছে আর এই পাশে একটা ল্যাটারাল অ্যাওর্টা হয়েছে। এখন এই যে বহির্বাহীগুলা কোন ধরনের রক্ত বহন করতেছে? অক্সিজেন সমৃদ্ধ। অক্সিজেন সমৃদ্ধ। এই যে প্রথম জোড়া বহির্বাহী, এরা করবে কি, ডিরেক্ট ল্যাটারাল অ্যাওর্টাতে ঢুকবে। ডিরেক্ট কই ঢুকবে? ল্যাটারাল অ্যাওর্টাতে। এই ছবি দেখেন, এই যে ডিরেক্ট ল্যাটারাল অ্যাওর্টাতে ঢুকবে। দ্বিতীয় জোড়া আছে, তারা কি, তারাও ডিরেক্ট ল্যাটারাল অ্যাওর্টাতে প্রবেশ করবে। ছবিতে দেখেন এরকম ডিরেক্ট ল্যাটারাল অ্যাওর্টাতে প্রবেশ করবে। আর তৃতীয় আর চতুর্থ, এরা যেহেতু সাইজ একটু ছোট, এরা কি করে, তৃতীয় চতুর্থ আগে এক জায়গায় হয়ে নেয়। তৃতীয় চতুর্থ আগে দুইটা নিজেদের মধ্যে এক জায়গায় হয়ে নেয়, তারপর ল্যাটারাল অ্যাওর্টাতে প্রবেশ করে। ছবিতে এই পাশে একটু সিম্পলিফাইডে দেখেন, তৃতীয় চতুর্থ এক জায়গায় হয়ে তারপর প্রবেশ করতেছে। তৃতীয় চতুর্থ এক জায়গায় হয়ে তারপর প্রবেশ করতেছে। কোথায়? ল্যাটারাল অ্যাওর্টাতে। খেয়াল করে দেখেন, ল্যাটারাল অ্যাওর্টাতে ঢোকার মানে কি, এইখানে অক্সিজেনযুক্ত রক্ত, এইখানে অক্সিজেনযুক্ত রক্ত, এইখানে অক্সিজেনযুক্ত রক্ত, সব কি অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে এই অক্সিজেনযুক্ত রক্ত কোন দিকে যাবে? কিছু যাবে সামনের দিকে, কিছু যাবে পিছনের দিকে। ডরসাল অ্যাওর্টা যদি চিন্তা করেন, এই যে এই ছবিটা দেখেন, ডরসাল অ্যাওর্টা কি, এই যে পিঠ দিয়ে শুরু হয় কিন্তু একদম পুরো বডিতে বিস্তৃত, একদম লেজ পর্যন্ত বিস্তৃত। যদি লেজ হয়, একদম পুরো বডিতে কি আছে, এই ডরসাল অ্যাওর্টাটা একদম লেজ পর্যন্ত চলে গেছে। এটুকু কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে দেখেন, এই যে বহির্বাহী যারা আছে তারা কি করে, এই ল্যাটারাল অ্যাওর্টাকে অক্সিজেন ফিল্ড করে দেয়, অক্সিজেন ফিল্ডযুক্ত রক্ত দিয়ে ভর্তি করে দেয়। অ্যান্ড কিছু রক্ত সামনে চলে যায়, যেটা কই সরবরাহ করে, রক্ত মাথায়, আর কিছুটা ডরসাল অ্যাওর্টা দিয়ে পিছনের দিকে পাঠিয়ে দেয়। এটুকু বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এই যে সার্কেলটা তৈরি হয়েছে, আমি কি বলছিলাম, এই ল্যাটারাল অ্যাওর্টাটা মানে এই যে ডরসাল অ্যাওর্টা যে দুই ভাগে ভাগ হয়ে যায়, এই সার্কেলটা কোথায় তৈরি হয়, কার কাছে? ভেন্ট্রাল অ্যাওর্টার কাছে না, বলার সময় বলছি, খেয়াল করেন একটু। এই ডরসাল অ্যাওর্টা যে দুই ভাগে ভাগ হয়ে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি হয়ে যায়, এটা কোথায় হয়, কোন জায়গায়? মাথার কাছে। ভেরি গুড, মাথার কাছে। কে বললো? আমি, আঁচল। ওকে আচল, ঠিক আছে, তুমি ক্লাসে মনোযোগ দিচ্ছ, অনেক বোঝা যাচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে মনোযোগ আছে, মাশাআল্লাহ। তাহলে এই জিনিসটা কোথায় যে ডিভাইড হচ্ছে? মাথার কাছে। কোথায়?
মাথার কাছে। দেখো খেয়াল করে মাথার কি একটা কাছে। সার্কেল তৈরি করে ফেলছেন এটা একটা। জি ভাইয়া। যেহেতু এটা একটা সার্কেল তৈরি করছে তাই এটাকে যদি আমরা সার্কুলাস বলি ভুল হবে? সার্কেল থেকে সার্কুলাস ভুল হবে না। না। এন্ড এই সার্কেলটা তৈরি হচ্ছে কোথায়? মাথায়, মাথার কাছে। সো মাথা নিয়ে যে আমরা এটাকে কি জানছি? সেফালো। সেফালো থেকে মনে সেফালো। রাখবেন সেফালিকাস। এই যে রুই মাছের মাথায় যে ধমনীগুলো মিলে একটা সার্কেল তৈরি হয়েছে এই সার্কেলকে বলা হচ্ছে সার্কুলাস সেফালিকাস। মনে থাকবে? সার্কুলাস সেফালিকাস। সার্কুলার সেফালিসটা কেন দরকার? কারণ এই যে দেখতেই পাচ্ছেন সার্কুলার সেফালিকাস কি হয়েছে, যে বহির্বাহুগুলো সবগুলো অক্সিজেনযুক্ত রক্ত এনে এই জায়গায় একদম জমা করে ফেলছে। কেন? যাতে মাথায় এবং মাথার পিছনে বা পুরো বডিতে যাতে একটা স্টেবল ব্লাড ফ্লো থাকে। ঠিক আছে, এবার দেখেন তাহলে এই যে ক্যারোটিড ধমনী যাচ্ছে, এই ক্যারোটিড ধমনীতে কই রক্ত যাচ্ছে? মাথায় রক্ত যাচ্ছে। আর পিছনে যে ডরসাল অ্যাওটা, সেই ডরসাল অ্যাওটা দিকে কি পুরো বডিতে রক্ত যাচ্ছে। এই যে আমাদের যে ডরসাল অ্যাওটা এইটা পিছনের দিকে একদম লেজ পর্যন্ত চলে যায়। আর কি করে? এগুলো যাওয়ার সময় বডির বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ দিয়ে যায়। যেমন যখন বুকের দিকে যায় তখন দিয়ে যায় সাবক্লাভিয়ান ব্রাঞ্চ। নাম শুনলেই আপনারা কই যায় উত্তর বলতে পারবেন। সাবক্লাভিয়ান, সাব মানে কি? নিচে। ক্লাভিয়ান শব্দটা আসছে ক্লাভিকল থেকে। আমাদের এই যে বুকে কলারের কাছে যে হাড়টা আছে সেটাকে বলা হয় ক্লাভিকল। তাহলে সাবক্লাভিয়ান মানে কি? এই ক্লাভিকলের নিচে। ক্লাভিকলের নিচে আমাদের শরীরের কোন অংশটা অবস্থিত? বক্ষ। তাহলে সাবক্লাভিয়ান ধমনী কোন জায়গায় রক্ত সরবরাহ করবে? বক্ষে। বক্ষে। তারপর আসে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। আচ্ছা, মেসেন্টেরন শব্দটা আপনারা কোথায় পড়ছেন? ঘাসফড়িং এর মধ্যপাকস্থলী। ভেরি গুড, মধ্যপাকস্থলী না, মধ্যপৌষ্টিক নালী আর কি। ঠিক আছে, তো মধ্যপৌষ্টিক নালী মানে মেসেন্টেরন মানে কি? পৌষ্টিক নালী রিলেটেড। তাহলে সিলিয়াকো মেসেন্টারিক কোথায় রক্ত সরবরাহ করবে? পৌষ্টিক নিলিতে। পৌষ্টিক নালীতে। এরপর আরো আছে, এরপর আরো আসবে কি? এরপর আরো আসবে হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক। তারপর হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল ধমনী কোষ সরবরাহ করবে? প্যারাইটাল মানে সবসময় মনে রাখবেন দেহের বাইরে যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটাকে বলা হয় প্যারাইটাল। দেহের বাইরে যে প্রাচীর সেই প্রাচীরটাকে বলা হয় প্যারাইটাল। ঠিক আছে, যেমন মাথায় যে খুলি আছে সেই খুলির সবচেয়ে বাইরের হাড়টির নাম কি? প্যারাইটাল হাড়। বা এই যে হার্টের যে লেয়ার আছে আমরা বলি যে প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার। প্যারাইটাল মানে কোন স্তরটা? বাইরের স্তরটা। সো প্যারাইটাল শব্দের অর্থ হচ্ছে বাইরে বা প্রাচীরের দিকে। তাহলে এখানে প্যারাইটাল ধমনী কই রক্ত সরবরাহ করবে? উত্তরটা হবে দেহ প্রাচীরে। এবার আরও আছে, নিচের দিকে আরও যত যাবে, এখানে আসলে ছবিটা শর্ট হয়ে গেছে। যেমন এখানে ধরেন এটা কি? একটা আসছে বক্ষে সাবক্লাভিয়ান, আরেকটা আসছে নাড়ি ভুঁড়িতে সিলিয়াকো মেসেন্টারিক, একটা আসবে দেহ প্রাচীরে সেটার নাম কি হবে? প্যারাইটাল। একটা আসবে কোমরে। আমাদের কোমরে কোন হাড্ডিটা থাকে? ইলিয়াম হাড্ডি থাকে, সেখান থেকে মনে রাখবেন ইলিয়াক ধমনী। কোমরের কাছে একটা অর্গান থাকে আমাদের মূত্রত্যাগের জন্য ইম্পর্টেন্ট, সেটার নাম কি? বৃক্ক। তাহলে বৃক্ক। আরেকটা এখানে যাবে যার নাম কি? বৃক্কীয় ধমনী বা রেনাল ধমনী। আর লাস্ট অফ অল লেজে একটা শাখা যাবে। লেজের ইংরেজি আমরা কি বলছিলাম? সেফালিক না কডাল? কর্ডাল। কর্ডাল। কডাল। তাহলে কডালে যে লেজে যে রক্ত সরবরাহ করবে সেই ধমনীটার নাম কি হবে? কডাল ধমনী। এটুকু ব্যাপার কি বোঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, সেটা হচ্ছে কডাল ধমনী। এখন এদিকে খেয়াল করেন, আবার একটু এদিকে চলে আসেন আমরা। হ্যাঁ বল আপু, শুনতেছি। টার্গাম আর ডরসাল তাহলে কি সেম জিনিস? বুঝি নাই কি? টার্গাম আর ডরসাল। আপু তোমার কথা কেটে কেটে আসতেছে, আর একটু আরেকবার বলো ক্লিয়ারলি। ভাইয়া টার্গাম আর ডরসাল দুইটা কি সেম জিনিস? টার্গাম তো শুধুমাত্র আমরা ঘাস ফোড়ার জন্য ইউজ করব। টার্গামে তো প্রশ্নই আসতেছে না এখানে। ঠিক আছে, আমরা এখানে টার্গাম নিয়ে চিন্তাই করব না। টার্গাম হচ্ছে একটা পৃষ্ঠ রেখা, সেই রেখাটার নাম দিচ্ছি আমরা টার্গাম। ঠিক আছে, আমরা কর্ডাটার ক্ষেত্রে চিন্তাই করব না। ওকে, সো এবার দেখো যে আমরা ভাইয়া বলছিলাম বৃক্কে রক্ত সরবরাহ করে কোন ধমনী যেন? বৃক্ক ইংরেজি কি? রেনাল। সো রেনাল ধমনী। ঠিক আছে, সো এখন আমরা বলছিলাম যে ঘাস ফোড়ে ফুলকা সংখ্যা মোট কয় জোড়া? 4 জোড়া। এই যে প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া, তৃতীয় জোড়া, চতুর্থ জোড়া। এখন তোমরা বলবো যে ভাইয়া তাহলে এটা কেন আঁকাইছেন? আমরা কি বলছিলাম? এই যে ফুলকার ইংরেজি কি? ব্রাঙ্ক। ব্র্যাঙ্ক। কথা হচ্ছে এটা দেখতে ব্র্যাঙ্কের মতো, কিন্তু এটা আসলে ব্র্যাঙ্ক না। দেখতে ব্র্যাঙ্কের মতো বাট আসলে এটা কি না? ব্র্যাঙ্ক না। ফার্স্ট চ্যাপ্টারে চলেন, আমি বলছিলাম একটা জিনিস যে দেখতে সিলমের মতো কিন্তু আসলে সিলম না। এই ধরনের সিলমকে আমরা কি বলছিলাম? সিউডোসিলম। দেখতে ব্র্যাঙ্কের মতো কিন্তু আসলে এটা ব্র্যাঙ্ক না। তাহলে এই জিনিসটার নাম কি হবে? ভেরি গুড, এর নাম হবে সিউডো ব্র্যাঙ্ক। তাহলে আমাদের ফুলকা বা ব্র্যাঙ্কের কাজ কি? কার্বন ডাই অক্সাইডটা নিয়ে অক্সিজেন সাপ্লাই দেয়া। সিউডো ব্র্যাঙ্ক কি সেরকম কাজ করতে পারবে? পারবে না। কারণ সিউডো ব্র্যাঙ্ক
না। পারবে না। উল্টা না। তারই আরো কি দরকার হবে? অক্সিজেন যুক্ত রক্ত দরকার হবে। উল্টা তারই আরো অক্সিজেন যুক্ত রক্ত দরকার হবে। তাহলে একটু চিন্তা করেন তো, এই যে সিউডোব্রাঙ্কের সবচেয়ে কাছে কোন ধমনীটা আছে যে ধমনীটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করতেছে? ছবি দেখেন, ছবি দেখেন। করটিক। না, করটিক ওটা। সবচেয়ে কাছে দেখেন, সবচেয়ে কাছে। বুকের ওইটা? ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু সবচেয়ে কাছে। আমি সেভাবে ছবিটা আঁকাইছি। ব্র্যাঙ্কের সবচেয়ে কাছে দিয়ে কোন জিনিসটা যাচ্ছে, কোন ধমনীটা যাচ্ছে যেখান থেকে সে অক্সিজেন যুক্ত রক্ত পাবে? প্রথম বহির। সাবাস, প্রথম বহির্বাহী ধমনী। তাহলে প্রথম বহির্বাহী ধমনী থেকে একটা ব্রাঞ্চ কি করবে? সিউডোব্রাঙ্কে যাবে। প্রথম বহির্বাহী থেকে একটা ধমনী যাবে কোথায়? সিউডোব্রাঙ্কে। এই ধমনীটার নাম হচ্ছে হাইওয়েড ধমনী। এটার নাম কি? হাইওয়েড ধমনী। তাহলে সিউডোব্রাঙ্কে Hyoid। অক্সিজেন যুক্ত রক্ত এটাকে ফিল্ড করবে। এখন হচ্ছে সিউডোব্রাঙ্কে মাসুদ, সো অক্সিজেন যুক্ত রক্ত ফিল্ড করবে। অ্যান্ড এটা কেন দরকার? কারণ এই যে রুই মাছের যে চোখটা আছে, এই চোখে একটা স্টেবল ব্লাড ফ্লো দরকার হয়। কারণ মাছের চোখ কি সবসময় খোলা থাকে না? মাছের চোখ কি বন্ধ হয়ে দেখছো কখনো? কে দেখছো মাছের চোখ বন্ধ হইতে? বন্ধ হয় না। কেন? কারণ মাছের চোখে সবসময় একটা এই জন্য মাছের চোখে সবসময় একটা স্টেবল ব্লাড ফ্লো দরকার হয়, একটা কনস্ট্যান্ট ব্লাড ফ্লো দরকার হয়। সেই জন্য এটি কি করে রাখে? আগে থেকেই একটা এই ব্র্যাঙ্কে জমা করে রাখে, যাতে কোনো কারণে যদি রক্তচাপ কমা বাড়া হয়, এখানে যেন কখনো রক্তের পরিমাণ বেশি কম না হয়ে যায়। সো এখান থেকে একটা ধমনী যায় হচ্ছে চোখে, যেটা চোখে রক্ত সরবরাহ করে। আমরা বিভিন্ন চোখের দোকানে গেলে কি দেখি? অপটিক স্টোর, তাই না? অপটিক বা অপথ্যালমিক শব্দটার অর্থই হচ্ছে চোখ। আর এই ধমনীটার নামও হচ্ছে অপথ্যালমিক ধমনী। এই ধমনীটার নাম কি? অপথ্যালমিক ধমনী। তাহলে অপথ্যালমিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? চোখে। চলেন এবার একটু আমরা পুরোটা রিকল করি। চোখে রক্ত সরবরাহ করতেছে কোন ধমনী? অপথ্যালমিক। অপথ্যালমিক ধমনী কই থেকে উঠতেছে? বহির। না, সিউডোব্রাঙ্ক থেকে উঠতেছে। সিউডোব্রাঙ্ক। সিউডোব্রাঙ্ক অক্সিজেন যুক্ত রক্ত কার কাছ থেকে পাচ্ছে? প্রথম বহির্বাহী। প্রথম হাইড্রোজেন প্রথম বহির্বাহী। বহির্বাহী। প্রথম বহির্বাহী সাথে কোন একটা ব্রাঞ্চ ছিল যে ব্রাঞ্চটা ব্রাঙ্কের সাথে কানেক্টেড? হাইড্রোজেন ধমনী। হাইওয়েড। হাইওয়েড ধমনী, ঠিক আছে? তাহলে হাইওয়েড ধমনী কার কাছ থেকে আসছে? প্রথম বহির্বাহী থেকে। প্রথম বহির্বাহী কই থেকে উঠছে? সিউডোব্রাঙ্ক থেকে। না, প্রথম ব্র্যাঙ্ক থেকে। প্রথম বহির্বাহী কই থেকে উঠছে? প্রথম ব্র্যাঙ্ক থেকে। প্রথম ব্র্যাঙ্ক থেকে। এন্ড প্রথম ব্র্যাঙ্কে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কে দিছে? অন্তর্বাহী। প্রথম অন্তর্বাহী অন্তর্বাহী। ব্র্যাঙ্ক। প্রথম অন্তর্বাহী কার শাখা? ভেন্ট্রাল এওরটা। ভেন্ট্রাল আউটার। ভেন্ট্রাল এওরটা কই থেকে আসছে? হার্ট থেকে আসছে। সিম্পল, ঠিক আছে? তাহলে আবার আমি পুরো রিকল করি। দেখেন এবার সবাই মনোযোগ দিয়ে শোনেন, যারা এখনো বোঝেন নাই এবার ক্লিয়ার হয়ে যান। হার্ট থেকে একটা ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ বের হয়, তার নাম কি? ভেন্ট্রাল এওরটা। ভেন্ট্রাল এওরটা থেকে কি হয়? 4 জোড়া অন্তর্বাহী বের হয়। অন্তর্বাহীটা কই যায়? ব্র্যাঙ্কের অন্তরে বা ব্র্যাঙ্কের ভেতরে। তাই এর নাম হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল। অন্তর্বাহী ব্রঙ্কিয়ালগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এন্ড এই কার্বন ডাই অক্সাইড কই ফেলে দিয়ে আসে? ফুলকাতে। এবং অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আবার আরেকটা ব্রাঞ্চ এখান থেকে বের হয়, তার নাম কি? বহির্বাহী ব্রঙ্কিয়াল। বহির্বাহী ব্রঙ্কিয়াল কোন ধরনের রক্ত পরিবহন করতেছে? অক্সিজেন যুক্ত রক্ত। আমরা দেখছিলাম যে রুই মাছের পিঠ দিয়ে একটা ধমনী চলে যায়, যে ধমনীর নাম কি? ডরসাল এওরটা। এটা মাথার কাছে এসে দুই ভাগে ভাগ হয়ে একটা সার্কেলের মতো তৈরি করে। সার্কেলকে আমরা কি বলতেছি? সার্কুলাস সেফালিকাস, ঠিক আছে? সার্কুলাস সেফালিকাসটা আবার কি? সামনে মিলিত হয়ে আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, যার নাম কি? ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? মাথায় রক্ত সরবরাহ করে। এই যে সার্কুলাস সেফালিকাসে কোন ধমনীগুলো মিলিত হয়? প্রথম বহির্বাহী, প্রথম জোড়া বহির্বাহী ডিরেক্ট, দ্বিতীয় জোড়া বহির্বাহী ডিরেক্ট, তৃতীয় এবং চতুর্থ জোড়া যেহেতু ছোট, এর আগে নিজেদের মধ্যে একীভূত হয়, তারপরে ল্যাটারাল এওরটাতে প্রবেশ করে। কেন? এই যে অক্সিজেনযুক্ত যে রক্তটা আনতেছে, সেই অক্সিজেনযুক্ত রক্তটা দেওয়ার জন্য। তাহলে এই অক্সিজেনযুক্ত রক্ত দেখেন সামনে চলে যায় কিছু, আর পিছনে চলে যায় কিছু। পিছনে চলে যাওয়ার সময় সে কি আস্তে আস্তে ব্রাঞ্চ দিয়ে দিতে পিছনের দিকে যায়। যেমন বুকে একটা ব্রাঞ্চ দেয় যার নাম সাবক্লাভিয়ান, তারপরে নাড়িভুঁড়িতে একটা ব্রাঞ্চ দেয় যার নাম সিলিয়াকো মেসেন্টারিক, দেহ প্রাচীরে একটা ব্রাঞ্চ দেয় যার নাম হচ্ছে প্যারাইটাল
শরীরতে Aorta. একটা ব্রাঞ্চ দেয় যার নাম হচ্ছে ইলিয়াক ব্রাঞ্চ, ইলিয়াম, কিডনিতে একটা ব্রাঞ্চ দেয় যার নাম হচ্ছে রেনাল ব্রাঞ্চ, লেজে একটা ব্রাঞ্চ দেয় যার নাম কি কর্ডাল। কর্ডাল কটাল ব্রাঞ্চ। ব্রাঞ্চ। তাহলে এই ছিল রুই মাছের ধমনীতন্ত্র। আপনারা কি বুঝতে পারছেন ধমনীতন্ত্রের ব্যাপারটা? জি ভাইয়া। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কারোর কোনো প্রশ্ন নাই? আপাতত নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছবিটা একটু দেখেন এবং এই ছবিটা দেখে আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এই আর্টারিটার নাম কি? ভাইয়া কোনটা বোঝাচ্ছেন? লাল। এই যে হার্ট থেকে বের হইছে মেইন শাখা, Ventral aorta. ভেন্ট্রাল আর্টার। এই আর্টারটার নাম কি? Dorsal aorta. ডর্সাল আয়োটা। ডরসাল আর্টারি যে মাথার কাছে এসে গোল হয়ে গেছে, সার্কেল তৈরি করছে, সার্কেলটার নাম কি? Circulus cephalicis. এই যে প্রথমে যেটা মিলিত হইছে ল্যাটারাল আর্টাতে, এর নাম কি? এটা কোন ব্রাঞ্চটা? সিউডোব্রেন এই ব্রাঞ্চ বলছি, প্রথম ব্রাঞ্চ না। অন্তর্বাহী। এটা হচ্ছে প্রথম বহির্বাহী, নট অন্তর্বাহী। এটা হচ্ছে প্রথম বহির্বাহী। এটা কি? দ্বিতীয় এটা কি? তৃতীয় মিলিত হয়েছে। তাহলে এই যে দেখেন এই পাশে দেয়া আছে, মানে এই পাশে ছবিটা আঁকানো নেই সম্পূর্ণ। তাহলে এখানে যেটা আসবে সেটার নাম কি হবে? প্রথম প্রথম পরিবাহী। এখানে যেটা আসবে সেটার নাম কি হবে? দ্বিতীয় পরিবাহী। এখানে আর একটা ফুটাই বাকি আছে, একটা ফুটায় কে কে আসবে? তৃতীয় চতুর্থ। ব্যাপারটা বোঝা গেছে? আমরা জি ভাইয়া। বলছিলাম ভেন্ট্রাল আর্টারি কি ভাইয়া। হয়? এই যে প্রধান শাখা, এটা হচ্ছে প্রথম অন্তর্বাহী, দ্বিতীয় অন্তর্বাহী, তৃতীয় অন্তর্বাহী এবং চতুর্থ অন্তর্বাহী। এরা কই যায়? এই যে ব্র্যাঙ্কের মধ্যে যায়, ঠিক আছে? ব্র্যাঙ্ক থেকে যাওয়ার পর পরবর্তীতে কি এই যে বহির্বাহীটা বের হয়, ঠিক আছে? আর সিউডো ব্র্যাঙ্কের কথা বলছিলাম, এই যেটা হচ্ছে আমাদের সিউডো ব্র্যাঙ্ক। সিউডো ব্র্যাঙ্কের রক্ত সরবরাহ করে কোন ধমনী? এটার নাম কি? প্রথম বহির্ভূত। এই যেটার নাম প্রথম জিজ্ঞেস বহির্বাহী। করছি, এইটার নাম জিজ্ঞেস করছি। প্রথম বহির্বাহী তো এই যে এটা আপনারা বললেনই সবাই, এই যেটা হচ্ছে প্রথম বহির্বাহী, তাই না? হাইয়ার ধমনী। ভেরি গুড। হাইওয়েড ধমনী। হাইওয়েড ধমনী কার শাখা? প্রথম অন্তর্বাহী। প্রথম পরিবাহী। অন্তর্বাহী কেন বহির্বাহী শাখা। বলতেছেন আপনারা? অন্তর্বাহী তো এখানেই শেষ, তাই না? প্রথম বহির্বাহী প্রথম বহির্বাহী। বহির্বাহী আবার এই যে তাহলে শুধুমাত্র প্রথম বহির্বাহী থেকে একটা শাখা বের হয়, সেটার নাম কি? হাইওয়েড ধমনী। হাইওয়েড ধমনী কই রক্ত সরবরাহ করে? এটার নাম কি? এই ব্র্যাঙ্কের নাম কি? সিউডো ব্র্যাঙ্ক। পরবর্তীতে Pseudo সিউডো ব্র্যাঙ্ক থেকে একটা ধমনী যে মাছের চোখে রক্ত সরবরাহ করে, এই ধমনীটার নাম কি? অপটার্মিক। যাক, Ophthalmic. আশা করি আপনাদের কাছে রুই মাছের ধমনীতন্ত্রের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এবার আছেন রুই মাছের শিরাতন্ত্র। আরে এত বাজে ছবিগুলা। শিরাতন্ত্র সহজ। এতক্ষণ আমরা দেখছি অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে কিভাবে পরিবাহিত হয়। এবার আমাদের দেখতে হবে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিভাবে হার্টে আসে, ঠিক আছে? এতক্ষণ আমরা কি দেখছি? অক্সিজেনযুক্ত রক্ত কিভাবে পুরা শরীরে ছড়ায়। এবার আমরা দেখব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে কিভাবে হার্টে আসে, ঠিক আছে? এখানে ছবি টাইটেল দেওয়া নাই, খুব ভালো হয়েছে। এই যে এই ধমনীটা লেজ থেকে রক্ত এই শিরাটা লেজ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আনতেছে, তাহলে এই শিরাটার নাম কি হওয়া উচিত? শিরার ইংরেজি কি? সরি, লেজের ইংরেজি কি? কডাল ভেইন। তো এই শিরাটার নাম কি? এটার নাম হচ্ছে কডাল শিরা। শিরার নাম হচ্ছে কডাল শিরা। ভাইয়া এই চিত্র আমরা আঁকবো কিভাবে? এটা তো অনেক এটা কখনো পরীক্ষায় আসবেও না, বাট আমি তোমাদেরকে যেহেতু সব পড়াচ্ছি সেজন্য আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি, ঠিক আছে? ওকে। ভাই মানে পাশে যেই একটা ছোট্ট চিত্রটা- সহজ করে আঁকলে ভালো হয়, তাহলে আমাদের খাতায় থাকলে পরে দেখতে ভালো, মানে দেখলে মনে থাকবে। এই ছবিটা আচ্ছা ঠিক আছে, দেখো লেজ থেকে যে রক্ত আনে তার নাম কি? কডাল শিরা। কর্ডাল ভেইন। তার নাম হচ্ছে কডাল শিরা। এখন এদিক থেকে এর মধ্যে রক্ত প্রবাহিত হয়, অ্যান্ড এটা আসলে এইভাবে আঁকানো সম্ভব না রে, নাহলে কিডনি বিক্রি অনেক কিছু আঁকাইতে হবে, এটা এইভাবে দেওয়া সম্ভব না। সিম্পলিফাইড ফিগারটা এভাবে করতে গেলে ঝামেলা হবে, অনেক কিছু বাদ পড়ে যাবে, ঠিক আছে? এদিকে একটু দেখো, তারপরে তোমরা এই চিত্রগুলো আঁকার মতো মানে আমাদের আঁকা লাগতে পারে, ওগুলো একটু বলে দিয়েন। হ্যাঁ তোমরা রুই মাসে ধমনীতন্ত্র পড়বা, শিরাতন্ত্র একেবারে দরকার নেই, কোনোদিন কোনো জায়গায় আসেও নি, আসবেও না, বাট তাও তোমাদের পড়ার জন্য আমি এটা বলে দিচ্ছি, কোনো ব্যক্তি চাই তোমরা মিস না করো। আচ্ছা, তাহলে আচ্ছা, লেজ ভাইয়া। থেকে যে শিরাটা আনে তার নাম কি?
করাল শিরা। অর্ডার শিরা। তার নাম কি? করাল শিরা। করাল শিরা। এটা হচ্ছে রুই মাছের বৃক্ক বা কিডনি। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ডান পাশের কিডনি, আর এটা হচ্ছে বাম পাশের কিডনি, ঠিক আছে? রুই মাছের কিডনি দেওয়া আছে। এই যে দেখেন এইটুকু একটা সেগমেন্ট, এইটুকু একটা সেগমেন্ট, এইটুকু একটা সেগমেন্ট। আপনারা কি মাছের চাকা খান না মাছ খাওয়ার সময়? মানে কি মাছ খণ্ড খণ্ড করে খান, সেগমেন্ট সেগমেন্ট করে খান। দেখেন এইখানেও কিন্তু সেগমেন্টেশনগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু। দেখেন এই যে দাগগুলো বুঝতে পারতেছেন ভেতরে? এই যে এখানটা দাগ, এখানে দাগ, মানে কি সেগমেন্টে ভাগ আছে। এই প্রত্যেকটা সেগমেন্ট থেকে যে রক্ত আনে তার নাম হচ্ছে সেগমেন্টাল শিরা। তার নাম কি? সেগমেন্টাল শিরা। ওকে, সেগমেন্টাল শিরা। এই শিরাটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল। হেপাটিক পোর্টালকে একটু পরে বোঝাচ্ছি। তার আগে দেখেন আর কি কি আছে। এটা কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ইংরেজি আমরা কি জানি? হার্ট। হার্টের আরেকটা ইংরেজি কি? কার্ডিয়াক। কার্ডিয়াক থেকে আমরা মনে রাখবো কার্ডিনাল। কার্ডিনাল শব্দের অর্থ কি? হার্ট রিলেটেড। তাহলে এ যদি হার্ট হয়, হার্টের সামনে থেকে যে শিরাটা আসে তাকে যদি আমরা সম্মুখ কার্ডিনাল বলি, ভুল হবে? সেন্ট্রাল হার্ট কার্ডিনাল। না, ভুল হবে না। তাহলে এই দুটো শিরা কি? সম্মুখ কার্ডিনাল। হার্টের পিছন থেকে যদি আসে, আমি যদি সেটাকে পশ্চাৎ কার্ডিনাল বলি, ভুল হবে? না ভাইয়া। হার্টের পিছনের ডান দিক থেকে আসতেছে সেটাকে আমি বললাম ডান পশ্চাৎ কার্ডিনাল। পিছন থেকে যে আসতে থাকে আমি বললাম বাম পশ্চাৎ কার্ডিনাল, ভুল হবে? না ভাইয়া। তাহলে না ভাইয়া। এই শিরাগুলোর নাম আপনারা একটু জানেন যে হার্টের ডান পাশে পিছন থেকে যারা আনে তারা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল, হার্টের পিছনে বাম পাশ থেকে যারা রক্ত আনে তারা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল। আপনি চাইলে সম্মুখের ক্ষেত্রে রাইট লেফট ইউজ করতে পারেন, বাট ইউজ করা হয় না, কারণ মাথাটা যেহেতু চাপা দেখা যায় অনেক ছোট জায়গায় এই শিরাগুলো থাকে। সো এটা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা। এই দুটার নাম কি? সম্মুখ কার্ডিনাল শিরা। একটু আগে বলছিলাম মাথা থেকে মাথায় যে ধমনীটা রক্ত সরবরাহ করে তার নাম কি? অ্যাওটা না, ধমনী। এটা শাখা, এটা মূল শাখা না। মূল শাখা হলে আমরা অ্যাওটা বলতাম, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে ক্যারোটিড ধমনী। সেটা কি? ক্যারোটিড ধমনী। তাহলে ক্যারোটিড ধমনীর কাজ কি? মাথায় অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে নিয়ে যাওয়া। এখন মাথা থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে সেটা কি শিরার মাধ্যমে আসবে না? জি ভাইয়া। হিসাবে এটার নাম ক্যারোটিড শিরা হওয়া উচিত, কারণ ধমনী যে নামে হয় সাধারণত শিরাও একই নামেই হয়, কিন্তু এটার নাম ব্যতিক্রম। এটা নিয়ে যায় ক্যারোটিড ধমনী, বাট যে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে আসে তার নাম হচ্ছে জুগুলার শিরা। তার নাম কি? জুগুলার শিরা। কারণ এই যে এই পাশে একটা জুগুলার শিরা, এই পাশে একটা জুগুলার শিরা। এটা আমরা মাথার অংশটা বুঝাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে মাথার অংশটা মাছের, আর হচ্ছে মাথার পিছনের অংশটা। হাতটা ভাই উচ্চারণটা একবার করেন, বুঝি নাই। জুগুলার, জুগুলার। ঠিক আছে? জুগুলার শিরা। জি ভাই। এটা কি করে? এটা মাথা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আনে। কোথায়? হার্টে আনে। এরপর দেখেন এখানে আছে হচ্ছে যকৃত। দেখেন একটা সিম্পল জিনিস বুঝেন, এই যে আমাদের হার্ট থেকে একটা ধমনী দিয়ে পরবর্তীতে এটা বিভিন্ন শাখা প্রশাখা বিভক্ত হয়ে আরো ছোট শাখা প্রশাখা বিভক্ত একসময় কোষে প্রবেশ করে। এটা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাচ্ছিল, খুবই স্বাভাবিক। ওর যে শাখা সেটা অক্সিজেনযুক্ত রক্তই নিয়ে যাবে, অ্যান্ড এই কোষে কি করবে? অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করবে। অ্যান্ড তারপরে কি নিয়ে আসবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে আরেকটা শিরার মাধ্যমে। কোষিক জালিকার ব্যাপার খেয়াল করেন, ধমনী শুরু হয় হৃৎপিণ্ডে, শেষ হয় কোথায়? কোষিক জালিকায়। অক্সিজেন সাপ্লাই দেওয়ার পরে যখন কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে তখন আবার একটা কোষিক জালিকা শুরু হয়। যেখানে ধমনীর কোষিক জালিকা শেষ হয়েছে ঠিক একই জায়গাতে আরেকটা কোষিক জালিকা শুরু হয়। সেটা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আনে। কিন্তু এটা তাহলে কার কোষিক জালিকা? ধমনী না শিরার? ভেরি গুড, এটা হচ্ছে শিরার কোষিক জালিকা। পরবর্তী শিরার কোষিক জালিকাগুলো মানে কি? একটা শিরা তৈরি করে, সেগুলো আবার আরো ছোট ছোট শিরার সাথে যুক্ত হয়, আরো ছোট ছোট শিরার সাথে যুক্ত হয়, দেন আর একটু বড় শিরার সাথে যুক্ত হয়, এভাবে যুক্ত হইতে একটা বড় শিরার সাথে যুক্ত হয়ে আলটিমেটলি শেষমেশ কই আসে? আবার হার্টে চলে আসে। তাহলে দেখেন হার্ট থেকে ধমনী অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে গেছে কোষে, কোষ থেকে আবার পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে আবার কই ফিরে আসছে? হার্টে ফিরে আসে। মানে হার্ট থেকে যে রক্তটা যায় সেটা কোষ থেকে আবার কোথায় ফিরে আসে? ডিরেক্ট হার্টে ফিরে আসে।
তবে এর ব্যতিক্রম হয় কোথায়? ব্যতিক্রম হয়েছে নারী ভুঁড়ির ক্ষেত্রে। কারণ নারী ভুঁড়ি, সেটা একটা নারী ভুঁড়ি যদি কোষ হয়, আমাদের নারী ভুঁড়িতে বা যে কোনো প্রাণী নারী ভুঁড়িতে কী হয়? খাবারের শোষণ হয় না? খাবার যদি শোষণ হয় তাহলে খেয়াল করেন এখানে যে কোষগুলো আছে সেই কোষগুলোতে বিপাকের ফলে তৈরি হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর খাবার যদি শোষণ হয়, শোষণের ফলে কী হবে? খাবার যে ছোটো ছোটো কণা যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড বা লিপিড, এই জিনিসগুলো থাকবে। তার মানে কি এই জায়গায় শুধুমাত্র অন্যান্য কোষের বেলায় যেখানে এই শিরাগুলো শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তান্ত, পৌষ্টিকতন্ত্র থেকে যে শিরাগুলো আসে তারা শুধু কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড খাদ্যের যে কণাগুলো গ্লুকোজ, সেই কণাগুলো বহন করে নিয়ে আসবে। এটুকু ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাইয়া। এখন কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আপনি যদি হার্টে দেন, হার্ট নয় সেটা ফুসফুসে পাঠিয়ে দিবে। কেন? সে কার্বন ডাইঅক্সাইড ফালায় অক্সিজেন নিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু এই যে গ্লুকোজ, এই এক্সট্রা গ্লুকোজ দিয়ে হার্টের কোনো লাভ আছে বা হার্টের কোনো কাজ আছে? না। তাহলে এই গ্লুকোজটাকে কী করতে হবে? এই গ্লুকোজটাকে কোথাও ফালায় যাইতে হবে। কই ফালাইতে হবে? গ্লুকোজ জমা হয় কোথায় আমাদের শরীরে? ফুসফুসে। তাই গ্লুকোজ ফুসফুসে জমা হয়। সরি, যকৃতে। গ্লুকোজ জমা হয়েছে যকৃতে। তাহলে এই শিরাটা আগে হার্টে না যায় কই আসবে? আগে যকৃতে আসবে। যকৃতে সে কী করবে? এই গ্লুকোজটা ফালাই দিবে, ফালাই দিয়ে শুধু কার্বন ডাইঅক্সাইড আবার কই চলে যাবে? হার্টে চলে যাবে। তাহলে খেয়াল করেন এই যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটা কি পোর্ট করতে হয়েছে না? কোথায় পোর্ট করতে হয়েছে? যকৃতে পোর্ট করতে হয়েছে। তাহলে এই জায়গার যে কোষ, সেই কোষ থেকে গ্লুকোজটা আগে পোর্ট হয়েছে কোথায়? যকৃতে। একটা শিরার মাধ্যমে পোর্ট হয়েছে কোথায়? যকৃতে। যকৃতে ইংরেজি কি? লিভার বা ইংরেজিতে হেপাটিক। কি? হেপাটিক। তাহলে হেপাটিকে এই শিরাটা কি করছে? গ্লুকোজটা পোর্ট করছে। তাই এই শিরাটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এই শিরাটার নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা। তাহলে হেপাটিক পোর্টাল শিরার কাজ কি? যকৃতে গ্লুকোজকে পোর্ট করে দেওয়া। যকৃতে গ্লুকোজকে পোর্ট করে দেওয়া। তাহলে এখানে গ্লুকোজটা জমা রেখে পরবর্তীতে কি? এখানে ছিল কার্বন ডাইঅক্সাইড প্লাস গ্লুকোজ আসতেছিল, গ্লুকোজ বাদ গেল, তাহলে শুধু কোন জাতীয় রক্ত যাবে হার্টে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে হেপাটিক পোর্টালটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। এখানে যদি হেপাটিক না থেকে একটা কিডনি বা রেনাল থাকতো, সেক্ষেত্রে এই সিস্টেম, এই সার্কুলেশনের নাম কি হইতো? রেনাল পোর্টাল শিরা। রেনাল পোর্টাল শিরা। এখন আমাকে বলতে হবে হেপাটিক পোর্টাল শিরা আর রেনাল পোর্টাল শিরার মধ্যে রুই মাছে কোনটা থাকে না? রেনাল পোর্টাল শিরা। রেনাল থাকে না। উত্তরে ভুল। রুই মাছে রেনাল পোর্টাল এবং হেপাটিক পোর্টাল দুটাই থাকে। মানুষে কোনটা থাকে না? হেপাটিক। তাই নাকি? তাহলে এই যে আপনার যে পুষ্টি নাড়ি থেকে চিনিগুলা, গ্লুকোজগুলা কেমনে আসে যকৃতে? অবশ্যই থাকে। মানুষের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল থাকে, রেনাল পোর্টাল দরকার হয় না। কারণ রেনাল পোর্টাল কেন দরকার হয় না? কারণ মানুষের যে কিডনি, সেই কিডনি সিস্টেমটা অনেক বেশি ডেভেলপড, এখানে রেনাল পোর্টালের প্রয়োজন হয় না। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এটা হচ্ছে হেপাটিক পোর্টাল। দেখেন এই শিরাটা সর্বপ্রথম আগে যে কই প্রবেশ করছে? আগে কিন্তু হৃৎপিণ্ডে যায় না। আগে কোথায় গেছে? আগে যকৃতে গেছে। যকৃতে যে পরে এখান থেকে আবার হৃৎপিণ্ডে আসছে। ব্যাপারটা কি বোঝা গেছে? এটা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল, এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল। ঠিক আছে, এটা হৃৎপিণ্ড আগেই বলছি। আর এখানে দেখেন, এখানে ডাক্টাস কুভিয়ে নামে একটা জিনিস আছে। ডাক্টাস কুভিয়ে। ডাক্টাস কুভিয়ে কি জিনিস? ধরেন এটা হচ্ছে একটা সেপটিক ট্যাঙ্ক বা নালা, যেখানে সব বাসার ময়লা জমা হবে। আমি আপনাদেরকে দুইটা ছবি দেখাবো, একটা 1 নম্বর ছবি, একটা 2 নম্বর ছবি। ধরেন এখানে একটা বাসা, এখানে একটা বাসা, এখানে একটা বাসা, এখানে একটা বাসা। এরা কি করে? প্রত্যেকটা বাসা থেকে ড্রেন আলাদা আলাদা করে এই নালার মধ্যে এসে পড়ছে। এটা একটা সলিউশন হতে পারে। আর একটা সলিউশন কি হতে পারে? যে আমি মাঝ বরাবর একটা কমন ড্রেন, একটা পৌরসভার একটা কমন ড্রেন থাকবে, সেই ড্রেনে প্রত্যেকটা বাসাতে কি হবে? ছোট ছোট ড্রেন আসবে। সেই ছোট ছোট ড্রেনগুলো কি বড় ড্রেনের মাধ্যমে নালায় পড়বে। কোনটা সুবিধাজনক? এই কমন ড্রেন করে দিলে না কমন ড্রেন না করে দিলে? কমন ড্রেন। এটা কমন ড্রেন করে সুবিধা কি হচ্ছে? এতে দেখেন নালীও ছোট ছোট লাগতেছে, এদের সবগুলোকে ডিরেক্টলি এখানে আসতে হইতেছে না, এখানে জ্যাম বাঁচতেছে না, তাই না? এই কমন ড্রেনটাই হচ্ছে ডাক্টাস কুভিয়ে। এই কমন ড্রেনটাই হচ্ছে ডাক্টাস কুভিয়ে। খেয়াল করে দেখেন, এই যে মাথার দিক থেকে কি আসতেছে? এটা কি? জুগুলার শিরা। এটা কি? সম্মুখ কার্ডিনাল। আবার এই পাশ থেকে কি? এটাও জুগুলার শিরা, সরি সম্মুখ কার্ডিনাল। এটা কি? জুগুলার শিরা। এগুলো যদি ডিরেক্ট হার্টে ঢোকে ঝামেলা। তার জন্য কি হয়? এটা এখানে ডিরেক্ট একটা ব্রাঞ্চ থাকে, একটা চ্যানেল থাকে, একটা কমন চ্যানেল, যে কমন চ্যানেলের নাম কি? ডাক্টাস কুভিয়ে।
সবগুলো এসে এই ডাক্টাস কুভিতে মিলিত হয় অ্যান্ড পরবর্তীতে ডাক্টাস কুভি থেকে রক্তটা কই যায়? হার্টে। হার্টে যায়। ব্যাপারটা কি বুঝে গেছে ডাক্টাস কুভি কি? জি ভাইয়া। তাহলে করাল শিরা কোন জায়গা থেকে রক্ত আনে? লেজ থেকে। লেজ থেকে। সেগমেন্টাল শিরা কই থেকে রক্ত আনে? শরীরের বিভিন্ন সেগমেন্ট থেকে। শরীরের বিভিন্ন সেগমেন্ট থেকে। হেপাটিক পোর্টাল শিরা আগে কই যায়? যকৃতে। রেনাল পোর্টাল শিরা আগে কই যায়? বৃক্কে। এরপর তারা কই যায়? হার্টে। সম্মুখ কার্ডিনাল শিরা কোন দিক থেকে আসে? হার্টের সামনে থেকে। হার্টের সামনে থেকে। জুগুলার শিরা কই থেকে আসে? মাথা থেকে। জুগুলার শিরা এবং সম্মুখ কার্ডিনাল শিরা কোন কমন চ্যানেলে মিলিত হয়? ডাক্তার সুবি। ডাক্টাস কুভিয়ে। পশ্চাৎ কার্ডিনাল শিরা কই থেকে রক্ত আনে? হার্টের পেছন থেকে। বাম পশ্চাৎ কার্ডিনাল কোন পাশ থেকে আনে? পেছনের বাম সাইড থেকে। পেছনের বাম পাশ হৃৎপিণ্ডের থেকে। পেছনে বাম সাইড থেকে। ডান পশ্চাৎ কার্ডিনাল কই থেকে রক্ত আনে? হৃৎপিণ্ডের পেছনে ডান সাইড থেকে। ডান পাশ থেকে। আশা করি আপনাদেরকে আমি এটা বুঝাইতে পারছি। রুই মাছের শ্বসনতন্ত্র দেখেন, এতক্ষণ আমরা ফুলকা ফুলকা করতেছিলাম, ফুলকার অংশগুলো একটু দেখেন, এটা ছবিটা আঁকানো শিখবেন আপনারা, ঠিক আছে? কি থাকে? ফুলকার আকার, ফুলকা আর্চ, তারপর হচ্ছে ফুলকা ল্যামেলি, ফুলকা সূত্র। এছাড়াও আপনারা বই আরো দুটো শব্দ পাবেন, হোলো ব্র্যাঙ্ক এবং হেমি ব্র্যাঙ্ক। আমি আপনাদের একটু বুঝাই দেই। র্যাকার মানে কি? বাসায় র্যাকে আপনারা কি করেন? কোনো কিছু গুছায় রাখেন, তাই না? এখানেও সেম। এই যে র্যাকটা আছে, এই র্যাকের উপর কি থাকে? ফুলকাগুলো গোছানো থাকে। যেমন এখানে থাকে একটা ফুলকা আর্চ। কি থাকে? একটা ফুলকা আর্চ। আর্চ শব্দের অর্থ কি? আমরা বলি না যে ওরা আর্চারি খেলে, তাই না? আর্চারি মানে কি? যারা ধনুক নিয়ে খেলে তাদেরকে বলা হয় আর্চারি। সো আর্চ শব্দের অর্থ হচ্ছে ধনুক। দেখেন এই যে র্যাকের উপর আমি একটা বাঁকা ধনুকের মতো একটা স্ট্রাকচার বসাই দিলাম। ভাই আর্চ অর্থ না খাজ? আর্চ 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 শব্দের অর্থ হচ্ছে ধনুকের মতো বাঁকা অংশ। আপনারা আর্চ অফ দি অ্যাওটা বলবেন কয়দিন পরে। আর্চ অফ দি অ্যাওটা মানে কি? অ্যাওটা যেখানে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? একটা মানে অনেক মিনিং থাকতে পারে, বানানটা দেখবেন একটু আলাদা আছে। আপনি যেটা বলছেন সেটাও আর্চ। আর্চ মানে খাজ বা খিলান বলা হয় অনেক সময়, বাট সেই আর্চ না, এটা হচ্ছে আর্চারির আর্চ। তাহলে এটা হচ্ছে ফুলকা র্যাকার, যে র্যাকের উপর কি সাজানো আছে? ফুলকা আর্চ সাজানো আছে, এবং এখান থেকে পরবর্তীতে ফুলকা বের হয়। হলো শব্দটার অর্থ হচ্ছে পূর্ণ। হলো শব্দটার অর্থ হচ্ছে পূর্ণ। আর হেমি শব্দের অর্থ কি? হেমি শব্দের অর্থ অর্ধেক। হেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। আপনার পড়ছেন না সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে কি? ওই যে সেরেব্রামটা আছে, সেরেব্রামের যে একটা পাশের অর্ধেক সেটাকে বলে সেরেব্রাল হেমিস্ফিয়ার। ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমি শব্দের অর্থ কি? অর্ধেক। হলো মানে পূর্ণ আর হেমি মানে হচ্ছে অর্ধেক। তাহলে হলো ব্র্যাঙ্ক মানে কি? পূর্ণ ফুলকা। আর হেমি ব্র্যাঙ্ক মানে কি? অর্ধেক ফুলকা। তাহলে এটা কি? এই যে ফুলকার আকার, ফুলকার আকার উপরে কি আছে? ফুলকা আর্চ। আর আর্চের উপরে ফুলকাগুলো সাজানো হয় কিভাবে? ধরেন এই যে এইভাবে, এটা হচ্ছে একটা ফুলকা। দেখেন এই পুরো জিনিসটাকে বলা হবে হলো ব্র্যাঙ্ক। কি বলা হবে? হলো ব্র্যাঙ্ক। কিন্তু এই জিনিসটা উপর দিকে যে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, তখন এগুলোকে প্রত্যেকটাকে আমরা কি বলবো? হেমি ব্র্যাঙ্ক বলবো। আর এই হেমি ব্র্যাঙ্কের মধ্যে সুতার মতো কিছু স্ট্রাকচার দেখা যায় যেগুলোকে বলা হয় ল্যামেলা। কি বলা হয়? ল্যামেলা। ল্যামেলা বা ল্যামেলি বলা যায়, ঠিক আছে? ল্যামেলা বা ল্যামেলি। এটাকে ফুলকা সূত্র বলা, অনেকে দুটো একই জিনিস, ঠিক আছে? ল্যামেলি বা ফুলকা সূত্র একই জিনিস। তাহলে এখন ফুলকার গঠনটা কি? প্রথমে কি থাকে? ফুলকা র্যাকার। র্যাকের উপর কি থাকে? ফুলকা আর্চ। এরপর থাকে হচ্ছে আমাদের ব্র্যাঙ্ক বা ফুলকা, এটা যেটা পুরোটাকে কি বলা হয়? হলো ব্র্যাঙ্ক। আর হলোর মধ্যে যে অর্ধেক হয়ে গেছে সেগুলো কি বলা হয়? হেমি ব্র্যাঙ্ক। হেমি ব্র্যাঙ্কের মধ্যে কি এই কতগুলো সূত্র দেখা যায়, যেগুলো কি বলা হয়? ফুলকা সূত্র বা ল্যামেলি। এদিকে দেখেন এই ছোট সাথে আমরা মিলাই দিই, এই যে এইখানে এই জিনিসগুলো কি? র্যাকার। র্যাকের উপরে এই যে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, এই জিনিসটার নাম কি? ফুলকা আর্চ। আর্চের উপরে কি? যে সাজানো থাকে, দেখবেন এখানে দুইটা লেয়ার আছে। আমরা কি বলছিলাম? ফুলকা মোট কয় জোড়া? 4 জোড়া। এই যে 1 2 3 4, এরকম ওই পাশেও 4টা আছে। মোট কয় জোড়া? 4 জোড়া।
এখন দেখেন এখানেও কিন্তু দুইটা লেয়ারে বিভক্ত মানে কি, এটা নিচে কিন্তু হলো ব্র্যাঙ্ক, কিন্তু যখন উপরে গেছে কি হয়ে গেছে, দুইটা পার্টে বিভক্ত হয়ে গেছে। দেখুন সামনে একটা আসছে, পিছনে একটা আসছে, তাই না? মানে কি, সামনে একটা হলো ব্র্যাঙ্ক, পিছনে একটা হলো ব্র্যাঙ্ক, এগুলো গোড়ার দিকে যে কি হয়ে গেছে, মিলে হলো ব্র্যাঙ্ক হয়ে গেছে। হলো ব্র্যাঙ্ক হয়ে কার সাথে যুক্ত আছে? ফুলকা আর্চের সাথে যুক্ত আছে। ফুলকা আর্চটা কার সাথে লাগানো আছে? ফুলকা র্যাকের সাথে র্যাকের। লাগানো আছে। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে। রুই মাছের প্রজননতন্ত্র আমরা অলরেডি এগুলো জানি, প্রথম চ্যাপ্টারের ক্লাসে যারা আমরা ছিলাম তারা অলরেডি এগুলো সম্পর্কে জানি। নিষেক কখন হয়? যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়। এখানে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে রুই মাছের নিষেকটা কিন্তু বহিঃনিষেক ধরনের। কোন ধরনের? বহিনিষেক। বহিঃনিষেক মানে কি, বহিঃনিষেক। স্ত্রী রুই মাছ এক জায়গায় ডিম পেড়ে যায়, আর পুরুষ রুই মাছ যখন সেদিক দিয়ে যায়, উপর দিয়ে যায়, সে শুক্রাণুটা ছড়ায় যায়, ফলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনটা হয় কোথায়? দেহের বাইরে। এই ধরনের নিষেককে বলা হয় বহিঃনিষেক। নিষেকের ফলে কি উৎপন্ন হয়? জাইগোট। জাইগোটে কি জাইগোট। হয়? ক্রমান্বয়িক বিভাজন, সেগুলোকে আমরা কি বলি? ক্লিভেজ। এই যে Cleavage। প্রথম ক্লিভেজের ফলে 2টা, দ্বিতীয় ক্লিভেজের ফলে 4টা, তৃতীয় ফলে 8টা, 8টার পরে 16টা, 32টা, এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। তখন যখন একটা কোষের স্তর, একটা পুঞ্জ তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? কোষপুঞ্জকে মরুলা। মোরুলার পরে আসে কি? মরুলা। ব্লাস্টুলার পরে আসে কি? গ্যাস্ট্রুলা। ঠিক আছে, এবার আস্তে আস্তে কি হয়? গ্যাস্ট্রুলা। বাড়তে থাকে। ঠিক আছে, আস্তে আস্তে এগুলো কি বাড়তে থাকে, এবং দেখেন আস্তে আস্তে এই যে দৃশ্যমান ভ্রূণের পরে এই যে চোখ তৈরি হচ্ছে, আস্তে আস্তে এই লেজ, পিঠ, এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে এটা কি পূর্ণাঙ্গ একটা মাছের দিকে চলে যায়। ভাইয়া এটা চিত্র কি লাগবে? না, এটা চিত্র লাগবে না, এটা চিত্র লাগবে না। স্ত্রী রুই মাছ ডিম পাড়ে কখন? জুন আগস্ট। জুন। ভেরি গুড, এটা হচ্ছে জুন আগস্ট মাসে। আচ্ছা, এছাড়াও এই চ্যাপ্টারে আরও কিছু জিনিস আছে, লাস্টের দিকে দেখবেন কিছু কথা লেখা আছে এরকম যে কত দিনে কত বৃদ্ধি হয়, কত ঘন্টায় কত বৃদ্ধি হয়। এর মধ্যে আপনারা দুইটা শুধু ইম্পর্টেন্ট মনে রাখবেন। 72 ঘন্টা, 72 ঘন্টায় কি হয়? লার্ভা দশার সমাপ্তি ঘটে। লার্ভা দশার সমাপ্তি ঘটে। আর 96 ঘন্টায় কি বলা হয় এগুলোকে? 96 ঘন্টা এগুলোকে বলা হয় ধানীপোনা বা আঙ্গুলিপোনা। আচ্ছা, কোশ্চেনটা এইভাবে আসতে পারে, 72 ঘন্টা মানে কয় দিন? 3 3 দিন। দিন। 96 ঘন্টা মানে কয় দিন? 3 দিন। 4 দিন। সো 3 দিন বা 4 দিন। 72 ঘন্টায় লার্ভা দশার সমাপ্তি ঘটে, আর 4 দিন বা 96 ঘন্টায় যে কি বলা হয়? ধানীপোনা বা আঙ্গুলিপোনা। ঠিক আছে, আঙ্গুলিপোনা। একদম লাস্টের দিকে আছে দেখবেন। সো রুই মাছ ছিল আমাদের এইটুকুই। আমরা রুই মাছ সম্পর্কে সব করে ফেলছি। ধানীপোনা বা আঙ্গুলিপোনা এটা একটা পোনার একটা স্টেজ আর কি, এটা সঠিক আমিও বলতে পারবো না সত্যিকার অর্থে। এটা যারা হ্যাচারি চালায় তারা বুঝবে আসলে ধানীপোনা কি জিনিস। তোমরা একটু মনে রাখো যে 96 ঘন্টা বা 4 দিনের বয়সটা কি বলা হচ্ছে? ধানীপোনা। ধানীপোনা বলা হচ্ছে। ঠিক আছে, রুই মাছ থেকে জাস্ট কটা জিনিস পড়লে চলে, এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না আপনাদেরকে। ভাইয়া ফুলকার কিছু লাগবে না? না, ফুলকা সম্পর্কে তো সবাই বলছি মোটামুটি।